লাস্টের দিকে দেখো, লাস্টের দিকে হচ্ছে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, ম্যাঙ্গানিজের যে আকরিক আর ক্রোমিয়ামের, আমাদের মনে হয় ইয়াতে এই জার্মেনিয়াম অব্দি আসছিল, তাই না? এই জার্মেনিয়াম, জার্মেনিয়াম অব্দি মনে হয় আসছিল। তাহলে এখন দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ। আচ্ছা, ম্যাঙ্গানিজের যে আকরিক গুলা, এখানে আমি কি লিখছিলাম? ছন্দ লিখছিলাম হচ্ছে, দেখো, ম্যাঙ্গো পে বউয়ের হুঁশ নাই, ম্যাঙ্গো পে বউয়ের হুঁশ নাই। এখন ম্যাঙ্গো দিয়ে হচ্ছে ম্যাঙ্গানাইট, ম্যাঙ্গো দিয়ে হচ্ছে ম্যাঙ্গানাইট, পে দিয়ে হচ্ছে পাইরুলো নাইট, পাইরুলো নাইট। তারপরে দেখো ব্রাউনাইট, বউ দিয়ে হচ্ছে ব্রাউনাইট। ঠিক আছে, তারপর হুঁশ নাই দিয়ে হচ্ছে হুসমে নাইট, হুসনাই দিয়ে হচ্ছে হুসমে নাইট। তাহলে এইগুলোর সংকেত কি? দেখো, সব কয়টা সংকেতে দুইটাতে আছে হচ্ছে Mn2O3, Mn2O3। একটাতে পানি দেওয়া, কোনটায় পানি দেওয়া? ম্যাঙ্গোতে পানি দেওয়া। ঠিক আছে, তাহলে ম্যাঙ্গোতে পানি আছে, বা ম্যাঙ্গোতে পানি আছে দিয়ে মনে রাখবা কি, Mn2O3H2O। তারপরে পে, পে কি হবে? MnO2, MnO2। আর Mn3O4 এটা কি? ঠিক আছে, Mn3O4 হচ্ছে হুসম্যানাইট। ঠিক আছে, তারপর দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়ামের গুলা দেখো, ক্রোমিয়ামেরটা হচ্ছে ক্রোম, ক্রোম অকর। এইখানে তোমার কয়েকটা জিনিস শিখাইছিলাম, দেখো, ফ্লোরোক্রোম, এটা খেয়াল করো, ফ্লোরোক্রোম। এখন ফ্লোরোটা আসছে হচ্ছে তোমার এই যে আয়রন বা হচ্ছে তোমার ফেরাস থেকে। তাহলে ফ্লোরো দিয়ে আমরা জানি যে এই নামে থাকবে হচ্ছে তাহলে কি, ফেরাস থাকবে। তাহলে এই আকরিকের নামে ফেরাস থাকবে। তারপর ক্রোম দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারি এই আকরিকের নামে ক্রোমিয়ামও থাকবে। তাহলে দেখো ক্রোম ও কোর, তাহলে ক্রোম মানে হচ্ছে আমি এখানে ক্রোমিয়াম পাবো, তারপর ওকোর মানে হচ্ছে আমি এখানে অক্সিজেন পাবো। তাহলে ক্রোমিয়ামের অক্সিজেন Cr2O3, Cr2O3। তারপরে ক্রোম আয়রন স্টোন, এরপরে যেটা আছে দেখো, ক্রোম আয়রন স্টোন। হুম, ক্রোম আয়রন স্টোন। এখানে হচ্ছে ক্রোমিয়াম পাবো, ক্রোমিয়াম অক্সাইড, এবং আয়রন, তার মানে কি ফেরাস থাকবে, এই যে ফেরাস অক্সাইড। ঠিক আছে, ফেরাস অক্সাইড। তারপরে দেখো ক্রোক, ক্রোক মানে কি ক্রোমিয়াম থাকবে এবং প্লাম্বামও থাকে। ঠিক আছে, প্লাম্বামও থাকে এবং এই দুইটার অক্সাইড। ঠিক আছে, এই দুইটার অক্সাইড, তাহলে PbCrO4 হচ্ছে কি, এটা হচ্ছে ক্রোকয়েড। তারপরে দেখো চলে গেছি। ঠিক আছে, তো এই যে কয়েকটা আকরিকের নাম, এই কয়েকটা নাম একটু জানতে হবে। দেখো, এইগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, কিছু ইম্পর্টেন্ট আকরিকের নাম যেগুলো আগে লিখি নাই, হ্যাঁ, মানে ছন্দের মধ্যে আসে নাই, সেগুলো এক্সট্রা করে লিখে দিচ্ছি। তাহলে দেখো এগুলো কি কি। একটা হচ্ছে রেড হিমাটাইট আর একটা হচ্ছে ম্যাগনেটাইট। তাহলে আজকের পড়াটা হচ্ছে মূলত এই জায়গা থেকে শুরু। ঠিক আছে, তাহলে এই যে আকরিক, তাহলে এর আগে হচ্ছে আমরা এই ম্যাঙ্গানিজ, তারপরে ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, এই সব আকরিক দেখছি। ঠিক আছে, আগের পার্টে। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট আকরিক। ঠিক আছে, এইগুলো আসে, যেগুলো ছন্দের মধ্যে আসে নাই, সেগুলো হচ্ছে আমি এখন এক্সট্রা করে লিখে দিচ্ছি। আর একটা আয়রন পাইরাইটস, হ্যাঁ, নামগুলা লেখা হয়েছে এখন। তাহলে আমার জানতে হবে রেড হিমাটাইট, রেড হিমাটাইটের সংকেতটা কি? তাহলে রেড হিমাটাইটের হিম মানে কি? হিম মানে সেখানে হচ্ছে ওই যে হিমোগ্লোবিন মানে কি, তোমার ওই যে লোহা ছিল, লৌহ ছিল। তাহলে এটার সংকেত হবে Fe, ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড। ঠিক আছে, ফেরিক অক্সাইড। তারপরে দেখো ম্যাগনেটাইট, তাহলে ম্যাগনেটাইট যেটা সেটা হবে Fe3O4। বুঝছো, ম্যাগনেটাইট যেটা হচ্ছে ম্যাগনেটাইট,
সেটা হচ্ছে Fe3O4। তারপরে দেখো সাইডে সাইডে রাইট। এখন আরেকটা জিনিস দেখো, আমি লিখি সাইডার সাইডার ব্লাস্টিক ব্লাস্টিক অ্যানিমিয়া। এটা কিন্তু এক ধরনের অ্যানিমিয়া, সাইডার ব্লাস্টিক অ্যানিমিয়া। এখন এই যে সাইডার ব্লাস্টিক অ্যানিমিয়া, তাহলে এই সাইডার মানে কি? সাইডার মানে হচ্ছে আয়রন। আয়রন, সাইডার মানে আয়রন। ব্লাস্টিক মানে কি? ব্লাস্ট মানে কি? অপরিণত কোষ, তাই না? এটা বায়োলজি থেকে শিখছি। তারপরে কি অ্যানিমিয়া মানে কি? রক্ত শূন্যতা। তাহলে সাইডার মানে যেহেতু আয়রন, তাহলে সাইডে রাইট, সাইডে রাইট যেহেতু, তার মানে এখানেও আয়রন থাকবে, এখানেও আয়রন থাকবে। আয়রন, আয়রন কার্বনেট, আয়রন কার্বনেট। তারপরে ম্যাগনেটাইট কি হবে? ম্যাগনেটাইট হচ্ছে Fe3O4। এইখানে কিন্তু দেখো ম্যাগনেটাইট, অনেকে বলো ভাই ম্যাগনেটাইট তাহলে এখানে ম্যাগনেসিয়াম দেই বা ম্যাঙ্গানিজ দেই। না, এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখিও, ঠিক আছে? তারপরে তারপরটা দেখো ব্রাউন হেমাটাইট। আরেকটা আছে, আরেকটা আছে দেখো Fe2O3। তারপরে তুমি যদি এখানে H2O দাও, H2O 2 এবং 3, তাহলে 3 অণু পানি এবং লাস্ট সামনে 2 লাগাইলে এটা যেটা পাবা তার নাম হচ্ছে ব্রাউন হেমাটাইট। ব্রাউন হেমাটাইট, হেমাটাইট। এটা হচ্ছে ব্রাউন হেমাটাইট। তাহলে আশা করি বুঝলা, ঠিক আছে? ব্রাউন হেমাটাইট। তাহলে দেখো এটা রেড হেমাটাইট। রেড হেমাটাইট যেখানে, সেখানে হচ্ছে কোনো পানি থাকবে না। কিন্তু তুমি যদি এই যে রেড হেমাটাইটের আগে 2 দাও এবং 3 অণু পানি যোগ করো, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে ব্রাউন হেমাটাইট, ঠিক আছে? আর এই যে ম্যাগনেটাইটটা একটু ইম্পর্টেন্ট এখানে। দেখা যায় এই নাম থেকে তুমি বুঝবা না, এই সংকেতে হচ্ছে আয়রন থাকবে। আবার আয়রন থাকে কয়টা? Fe3O4, অনেক বেশি, ঠিক আছে? তারপরে সাইডে রাইট, সাইডার, সাইডার মানে হচ্ছে আয়রন। তাহলে আয়রন, সাইডারাইট হচ্ছে আয়রন কার্বনেট, আয়রন কার্বনেট। আরেকটা আছে আয়রন পাইরাইটস, যেটার সংকেত হচ্ছে Fe Fe S2, Fe S2। এটা খনিজ, একটু সাবধান থাকতে হবে, এটা কিন্তু খনিজ, আকরিক নয়। নিচে কিন্তু এমসিকিউ দিতে পারে, নিচের কোনটা সত্যি? আয়রনের একটি আকরিক হচ্ছে আয়রন পাইরাইটস, মিথ্যা। এই শুধুমাত্র খনিজ, আকরিক না। তাহলে এই যে এই জিনিসটা কিন্তু 9-10-এ পড়া ছিল, একবার দেখে নিলাম, ঠিক আছে? এগুলো অন্য বই আছে। এখন হাজারি স্যার কেন লেখে না? হাজারি স্যার হয়তো বা ধরে নিচ্ছে তোমরা 9-10-এ অনেক সুন্দর করে পড়াশোনা করে তারপর ইন্টারে আসছো। এখন স্যার তো আর জানে না তোমরা কি করে আসছো, ঠিক আছে? এই জন্য স্যার আর লেখে নাই। কিন্তু অন্য বই কিন্তু এটা লেখা আছে, এই যে আয়রন পাইরাইটস এটা সংকেত, এবং এটা শুধুমাত্র খনিজ, আকরিক নয়, এটাও লেখা আছে। তাহলে ওপরে আমরা যা পড়লাম সবাই হচ্ছে কি? আকরিক। তাহলে দেখো রেড হিমাটাইট, রেড হিমাটাইট হচ্ছে Fe2O3। এটার সাথে শুরুতে একটা 2 লাগাবা এবং পরে 3 অণু পানি দিবা, তাহলে ব্রাউন হেমাটাইট পাই যাবা। তারপরে ম্যাগনেটাইট যেটা, সেটা হচ্ছে Fe3O4। এটা দেখো নামের সাথে এটা মিলতেছে না, তাহলে এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। তারপরে সাইডে রাইট, সাইডে রাইট, সাইডার মানে হচ্ছে কি? আয়রন। তাহলে আয়রন কার্বনেট। তারপর আয়রন পাইরাইট হচ্ছে শুধুমাত্র খনিজ, আকরিক না। এটার সংকেত হচ্ছে Fe S2, Fe S2। মানে আশা করি এই পার্টটা বুঝছো। আমরা কিছু ইম্পর্টেন্ট আকরিকের সংকেত দেখে দেখে নিলাম, ঠিক আছে? তাহলে এই অংশটা আমরা আশা করি পারবো। তাহলে আকরিক আশা করা যায় এই তোমার মেন মেন যে যেগুলো এমসিকিউ খুব বেশি আসে সেইগুলা শেষ। এরপরে হচ্ছে আমরা মৌলের রূপভেদ দেখব, ঠিক আছে? আকরিক এক জিনিস, তারপর রূপভেদ কিন্তু আরেক জিনিস। এরপরে হচ্ছে আমরা মৌলের যত ধরনের রূপভেদ আছে সেগুলো দেখবো। এগুলো কিন্তু হাজারি স্যারের বইয়ে নাই, কিন্তু এমসিকিউ এর জন্য অ্যাডমিশনে খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এমনকি বোর্ড প্রশ্নও দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে নেক্সট পার্টে হচ্ছে রূপভেদ দেখি আমরা। দেখো তারপর লাস্টে হচ্ছে আমরা দ্রাব্যতা দেখব, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে কিছু মৌলের আমরা রূপভেদ দেখে নিই, তারপর লাস্ট পার্টে হচ্ছে আমরা দ্রাব্যতা দেখব। এখন মৌলের রূপভেদ, পর্যায় সারণী কিছু মৌলের রূপভেদ।
এখন এই যে রূপভেদ দেখার সময় দেখবা সব কয়টা মৌল কিন্তু আবার রূপভেদ দেখায় না, ঠিক আছে? কিছু কিছু মৌল আছে আবার একাধিক এবং একাধিক ধরনের রূপভেদ দেখায়। আচ্ছা, তাহলে শুরুতে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট রূপভেদটাই দেখে নিই, ঠিক আছে? ইম্পর্টেন্ট যে রূপভেদটা সেটা হচ্ছে, দেখো, কার্বনের রূপভেদ। কার্বনের রূপভেদ এইটা না দেখে পরীক্ষার হলে যাওয়া যাবে না। এটা হাজারি স্যারের বইয়ে না থাকলেও এটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার দেওয়া যায় এই একটা টপিকে। তার মানে বাকিগুলা না জানলেও চলবে, কিন্তু হিরক এবং গ্রাফাইট এই কার্বনের দুইটা রূপভেদ। হিরক এবং গ্রাফাইট, হ্যাঁ আছে, কবি স্যারের বইও আছে, গুহ স্যারের বইও আছে। তাহলে এই যে হিরক গ্রাফাইট, হিরক গ্রাফাইট, এই যে দেখো হিরোকে হচ্ছে তিনটা শব্দ, আবার গ্রাফাইটে হচ্ছে চারটা শব্দ। তাহলে মনে রাখবা, যার চারটা শব্দ সে হচ্ছে বেশি, তার বৈশিষ্ট্যগুলো অনেক বেশি থাকবে। যেমন ও হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে, ও বিদ্যুৎ পরিবাহী হবে। আবার হীরক থেকে গ্রাফাইটে যাওয়ার জন্য ওর আবার তাপও বেশি লাগে। তার মানে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে তুমি হীরক থেকে গ্রাফাইটে চলে যাইতে পারবা। এই 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হীরকের ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রন, সঞ্চারণশীল ইলেকট্রনে রূপান্তরিত হয়, যার মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। তাহলে ও হচ্ছে তাপ পরিবাহী গ্রাফাইট, ও হচ্ছে তাপ পরিবাহী হয়, বিদ্যুৎও পরিবাহী হয়। তাহলে যার নামে হচ্ছে শব্দ বেশি সে হচ্ছে বেশি বেশি, ঠিক আছে? যার নামে শব্দ বেশি সে হচ্ছে বেশি বেশি। এখন তাহলে আমি এখানে একটা দাগ দিই, বক্স করি, ঠিক আছে? বক্স করে দেখো সবগুলা লিখি। তাহলে হীরক হচ্ছে, এই সংকরায়নটা পরে লিখি। তাহলে এ হচ্ছে চতুস্তলকীয়, চতুস্তলকীয়। তাহলে গ্রাফাইটের শব্দ বেশি, তাহলে ও হচ্ছে বেশি বেশি, ষড়কোণীয়, ষড়কোণীয়, ঠিক আছে? ষড়কোণীয়। তারপরে ওর যেটা, ওর হচ্ছে কার্বন কার্বন দূরত্ব, কার্বন কার্বন দূরত্ব যেটা, সেটা হচ্ছে 0.054 ন্যানোমিটার। তারপরে ওর হচ্ছে 0.054 ন্যানোমিটার। সেম, হ্যাঁ, ওদের হচ্ছে কার্বন কার্বন দূরত্ব কিন্তু সেম। তারপরে গলনাঙ্ক, এখন বলো তো গলনাঙ্ক কার বেশি হবে? হ্যাঁ, যার শব্দ, যার নামের অক্ষরে শব্দ বেশি, তার সবকিছু কি বেশি বেশি। তাহলে এটা হচ্ছে 3600 ডিগ্রি সেলসিয়াস। অপশন এগুলো থাকবে, অপশন দেখেই তুমি চিনতে পারবা এটা হচ্ছে 3730 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওর হচ্ছে গলনাঙ্ক বেশি। তারপরে ওর আকারটাও কি একটু বড়, ষড়কোণীয়, ঠিক আছে? ও হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, ও বিদ্যুৎ তাপ, দেখো বিদ্যুৎ তাপ পরিবাহী, বিদ্যুৎ ও তাপ কি হবে? ও পরিবাহী হবে না, ও হচ্ছে অপরিবাহী, ও অপরিবাহী। কিন্তু ও হচ্ছে, আচ্ছা সরি, এখানে একটুখানি কারেকশন করে নাও। হীরক হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, ঠিক আছে? বিদ্যুৎ অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী। কিন্তু ঝামেলা, ও আবার তাপ পরিবহন করে, হালকা তাপ পরিবহন করে হীরক, হালকা তাপ পরিবহন করে, ও দুইটাই পরিবহন করে। যেহেতু ওর নামের শব্দ বেশি, ও হচ্ছে দুইটাই পরিবহন করে। এখন এই যে ওর সবকিছু বেশি বেশি, এটার মূল কারণ কি? কারণ গ্রাফাইটের একটা অনেক দামি একটা জিনিস আছে ভাইয়া, সেই দামি জিনিস কি? সেই দামি জিনিসের নাম হচ্ছে সঞ্চারণশীল, সঞ্চারণশীল ইলেকট্রন। ওর এই দামি জিনিসটা আছে। তাহলে এই দামি জিনিসের জন্য, দামি জিনিসের জন্য ওর সবকিছু কি হয়? বেশি বেশি, ওর সবকিছু কি হয়? বেশি বেশি। তাহলে যেহেতু ওর সঞ্চারণশীল ইলেকট্রন আছে গ্রাফাইটের, তাহলে গ্রাফাইটের সংকরায়ন হবে sp2, sp2। আর হীরকের সংকরায়ন হবে sp3। কেন ভাইয়া? কারণ দেখা যায় গ্রাফাইটে যেহেতু সঞ্চারণশীল ইলেকট্রন দরকার বা মুক্ত ইলেকট্রন দরকার, সেটার জন্য তার কক্ষপথের একটা ইলেকট্রনকে
মুক্ত থাকতে হয়, সংকরায়নে অংশ নিতে পারে না। সংকরায়নে একটা শক্তি স্তরকে মুক্ত থাকতে হয়, সংকরায়নে অংশ নিতে পারে না। যেমন px py pz, এখানে মনে করো এই যে sp2 এইটুকু আসছে, সংকরায়ন হয়েছে, হয়ে sp2 হয়েছে, কিন্তু এইখানে একটা p অরবিটাল আছে কি মুক্ত অবস্থায়। ঠিক আছে, একটা p অরবিটাল আছে মুক্ত অবস্থায়, যেটা তোমার এই সঞ্চারণশীল ইলেকট্রন দেয়। কিন্তু ওইখানে দেখা গেছে সবাই এস, তারপরে পি এক্স, পি ওয়াই, পি জেড, সবাই হচ্ছে কি তোমার সংকরায়নে অংশ নিয়ে নিছে। সেখানে আর কোনো মুক্ত বা সঞ্চারণশীল ইলেকট্রন নাই, যার কারণে ওর সবকিছু গ্রাফাইটের থেকে কম কম। এই গ্রাফাইটটা হচ্ছে, তুমি পেন্সিল ইউজ করো না, পেন্সিল, তাহলে ওই যে পেন্সিলের মাথা যে বা পেন্সিলের যে অংশটা দিয়ে তুমি লেখো, সেটাই কিন্তু গ্রাফাইট। ঠিক আছে, সেটাই কিন্তু গ্রাফাইট। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই কার্বনের রূপভেদ, গ্রাফাইট আর হিরো, এই দুইটা না দেখে কিন্তু পরীক্ষার হলে যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই গেল একটা ইম্পর্টেন্ট একটা রূপভেদ, এটা অবশ্যই লাগবে। এরপরে আমরা যে রূপভেদটা দেখব সেগুলো হচ্ছে গ্রুপ 15। গ্রুপ 15, গ্রুপ 15 এর অনেকগুলো আছে, যার কারণে একসাথে লিখি। গ্রুপ 15 এর রূপভেদ, এখানে অনেকগুলো, হ্যাঁ, এইগুলো লাগবে, এমসিকিউ এর জন্য লাগবে। এখন গ্রুপ 15 মৌলগুলো যেন কি, তোমার নাইট্রোজেন, ফসফরাস, তারপরে আসে আর্সেনিক, এসবি, তারপরে, হ্যাঁ, তাহলে নিপা আসবে সাবিনার, সাবিনার বিয়েতে, নিপা আসবে সাবিনার বিয়েতে, বিয়েতে, তাই না? তাহলে নিপা, নিপা আসবে সাবিনার বিয়েতে। তাহলে আশা করি এই মৌলগুলা সিরিয়াল ওয়াইজ মনে রাখা যায়। নিপা, দেখো গ্রুপ 15 মৌল কি দিয়ে মনে রাখবো আমরা? নিপা। ঠিক আছে, নিপা আসবে, নিপা আসবে কোথায়? সাবিনার বিয়েতে, সাবিনার বিয়ে, বিয়েতে। তাহলে এই যে নিপা আসবে আর্সেনিক, সাবিনার এসবি, তারপরে বিয়ে, বিসমাথ, তারপরে তে, এইখানে তাহলে এদের, এদের জারণ অবস্থা, জারণ অবস্থা গুলা যদি একটু জানো, কবির স্যারের বই আছে, জারণ অবস্থা হচ্ছে -3, +3, +5। ঠিক আছে, -3, +3, +5। এখন এগুলার বহুরূপিতা লাগবে, বহুরূপিতা বা রূপভেদ, বা রূপভেদ। তাহলে এই যে বহুরূপিতা কে কে দেখায়? হ্যাঁ, আর্সেনিক দেখায়, তারপরে হচ্ছে তোমার এসবি, তারপরে হচ্ছে পটাশিয়াম, এ তিনজনই দেখায়। ঠিক আছে, তাহলে এই যে আর্সেনিক দেখাবে, তাহলে আর্সেনিকের যে রূপভেদ, ঠিক আছে, আর্সেনিকের যে রূপভেদ, দেখো আর্সেনিকের রূপভেদ তিনটা আছে, আর্সেনিকের রূপভেদ তিনটা, তিনটা রূপভেদ। তাহলে এবং অ্যান্টিমনি, অ্যান্টিমনিরও হচ্ছে তিনটা রূপভেদ, অ্যান্টিমনিরও হচ্ছে তিনটা রূপভেদ। ঠিক আছে, তিনটা করে রূপভেদ। তারপরে আহ এই ফসফরাস সবারই তিনটা করে, দেখছো, সবারই কি তিনটা করে রূপভেদ। তাহলে ভাই এই রূপভেদ গুলা কি কি আছে দেখো, রূপভেদ গুলো যদি দেখতে চাও, আর্সেনিকেরটা হচ্ছে একটা ধূসর, ধূসর, ধূসর আর্সেনিক, আরেকটা হচ্ছে হলুদ, হলুদ, এবং হলুদ আর্সেনিক, আরেকটা হচ্ছে কালো, কালো আর্সেনিক। তারপরে দেখো এই অ্যান্টিমনি যেটা, সেটা হচ্ছে ধাতব অ্যান্টিমনি, ধাতব অ্যান্টিমনি। তারপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে আলফা অ্যান্টিমনি, এবং 3 নম্বরে হচ্ছে বিস্ফোরক অ্যান্টিমনি, বিস্ফোরক, বিস্ফোরক অ্যান্টিমনি। ঠিক আছে, তারপরে তিনটা যে ফসফরাসের সেগুলা হচ্ছে, 1 নম্বরে পাবা হচ্ছে তুমি, 1 নম্বরে শ্বেত ফসফরাস, শ্বেত ফসফরাস। তারপরে 2 নম্বরে হচ্ছে লোহিত ফসফরাস, লোহিত ফসফরাস। 3 নম্বরে হচ্ছে কালো ফসফরাস, কালো ফসফরাস। তাহলে কে কে আছে? শ্বেত, লাল এবং কালো। ঠিক আছে, এবং দেখো ধূসর, হলুদ, ধূসর রং আর হলুদ রং কিন্তু প্রায় সেম। ঠিক আছে, একটু হালকা সেম সেম কালার।
তারপরে হচ্ছে কালো, এক্সট্রা কি কালো। তারপরে দেখো শ্বেত, শ্বেত রক্তকণিকা আছে, তারপর লোহিত রক্তকণিকা আছে, তাই না? এরপরে দেখো সবগুলাতে একটা করে কমন আছে কালো রং, যেখানে রং সেখানে কমন আছে কালো রং। তাহলে আর্সেনিক আর ফসফরাস এগুলো আমরা মনে রাখতে পারবো, দুইটার মধ্যে কালো কালো। আর আর্সেনিকের ক্ষেত্রে কি আছে ধূসর। এখন টিউবওয়েল, তাই না, আমরা আর্সেনিক পাই হচ্ছে টিউবওয়েলের মধ্যে। তাহলে এই যে টিউবওয়েলে দেখা যায় টিউবওয়েলের রংটা কি ধূসর, তাহলে ধূসর। তারপরে হচ্ছে কি হলুদ আর কালো। তারপরে ফসফরাস হচ্ছে হচ্ছে কি ওই যে আমরা বলি না শ্বেত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা, তাহলে শ্বেত লোহিত এই দুইটা ফসফরাস। আর হচ্ছে কমন যেটা কালো। আর অ্যান্টিমনি, অ্যান্টিমনি আছে দেখো, অ্যান্টিমনি কিন্তু বিস্ফোরকও হয়, ঠিক আছে। যেহেতু অ্যান্টিমনি বিস্ফোরণ হয়, তাহলে যেই অ্যান্টিমনিটা বিস্ফোরক হিসেবে কাজ করে তার নাম হচ্ছে বিস্ফোরক অ্যান্টিমনি। আর যেটা ধাতব রূপে থাকে, ধাতু রূপে থাকে, তার নাম কি ধাতব অ্যান্টিমনি। আরেকটা হচ্ছে আলফা অ্যান্টিমনি, আরেকটা হচ্ছে আলফা অ্যান্টিমনি। তাহলে ভাই এখানে একটা শর্টকাট দেন। আসলে যেহেতু অনেকগুলো ইনফরমেশন, এখানে শর্টকাট দিয়ে ভালো মতো মনে রাখতে পারবা না, ঠিক আছে। দুই একবার দেখলে বা দুই একবার তুমি এই জিনিসটা পরীক্ষার আগে দেখে গেলে এগুলা মনে থাকবে। সবকিছু শর্টকাট দিয়ে হয় না, ঠিক আছে, কিছু হচ্ছে নিজ থেকে মনে রাখতে হয়। এখন আসো শ্বেত ফসফরাস, শ্বেত ফসফরাস এই যে P4, P4 থেকে হচ্ছে আমরা কই যাব, আমরা দেখছিলাম গ্রাফাইটে আসছিলাম, তাই না? এখন আমরা লোহিত ফসফরাসে আসবো। দেখো ভাই, লোহিত ফসফরাস, সেতে হচ্ছে দুইটা অক্ষর, সেতে হচ্ছে কি দুইটা অক্ষর, লোহিততে হচ্ছে এই যে একটা দুইটা তিনটা অক্ষর, পাইছো? তাহলে দেখো এইটা সুন্দর করে আমাদের মিললো। তাহলে এইখানে যখন আমরা আসতে চাবো, তখন দেখো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগে, আয়োডিন দেওয়া লাগে, ঠিক আছে, এবং কার্বন ডাই অক্সাইড দেওয়া লাগে অথবা নাইট্রোজেন দেওয়া লাগে, ঠিক আছে। তাহলে লোহিততে আসতে গেলে 250 ডিগ্রি সেলসিয়াস। এখন, এখন তুমি যদি লোহিত, ঠিক আছে, লোহিত যে ফসফরাস Pn, ঠিক আছে, লোহিত হচ্ছে কি অনেক বড়, যার কারণে Pn লেখা হয়, ঠিক আছে, Pn লেখা হয়। তাহলে দেখো এই যে Pn লিখছো তুমি, এই জিনিসটা খেয়াল করো Pn। তাহলে Pn মানে কি, এখানে নিশ্চয়ই অনেকগুলো ফসফরাস, আর এখানে দেখো মাত্র চারটা। শ্বেত ফসফরাসের সংকেত হচ্ছে P4, তাহলে কয়টা আছে, চারটা, তাই না? তাহলে এইখানে দেখো কম আছে, যেহেতু কমে যাচ্ছি আমরা বড় থেকে, যেহেতু কমে যাচ্ছি, তাহলে এইখানে দেখো যে বড়, যে বড় তাকে আমার ভাঙতে হবে। তো ভাঙার ক্ষেত্রে অবশ্যই বেশি তাপ লাগে, আয়োডিন, কার্বন ডাই অক্সাইড অথবা নাইট্রোজেন, ঠিক আছে। কারণ Pn একে আমার বিশাল একটা ফসফরাসের রূপভেদ, একে ভাঙতে হবে, P4 নিয়ে যেতে হবে অনেকগুলা, যার কারণে 250-এর দ্বিগুণের থেকেও বেশি তাপমাত্রা লাগবে, ঠিক আছে। তাহলে আশা করি যখন ভাঙবে তখন বেশি তাপমাত্রা লাগে, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা আশা করি মনে রাখতে পারবো। তাহলে এই গেল তোমার গ্রুপ 15 যারা আছে তাদের রূপভেদ, ঠিক আছে। তাহলে নিপা আসবে সাবিনার বিয়েতে, তাহলে তাদের রূপভেদ আমরা দেখে নিলাম। তাহলে এরপরে, এরপরে যে জিনিসটা আমরা পাবো সেখানে হচ্ছে কিছু আরো কিছু রূপভেদ থাকবে, ঠিক আছে। যেমন তোমার হচ্ছে এই যে নাইট্রোজেন আছে না, নাইট্রোজেনের তো আমরা 5টা অক্সাইড নাম শুনছি, তাই না? নাইট্রোজেনের যে অক্সাইড, 5টা অক্সাইডের নাম শুনছি। এখন দেখো এই যে N2O, তারপরে NO, তারপরে NO2, তারপরে N2O, NO2, তারপরে দেখো N2O3, তারপরে দেখো N2O5। তাহলে এইখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 1, এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে কি 1, এখানে হচ্ছে কি 2, তারপরে দেখো এখানে হচ্ছে, হ্যাঁ, 4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, ঠিক আছে। চারটা আগে লিখছি, যাই হোক। তাহলে এই যে যোজনী গুলা 1 থেকে 5 অব্দি হয় নাইট্রোজেনের, ঠিক আছে। নাইট্রোজেনের 5টা অক্সাইড আছে। এখন প্রত্যেকটা জায়গায় দেখা গেছে তার জারণ মান কত, জারণ মান, জারণ মান হচ্ছে জাস্ট প্লাস বসাই দাও, +1 নাইট্রোজেনের, +2, +4, +3, +5, ঠিক আছে, জারণ মান, নাইট্রোজেনের জারণ মান। ওকে, তাহলে এই যে বসায় দিলাম। এখন নাইট্রোজেনের রূপভেদ গুলা বা 5টা অক্সাইড হয় সেগুলো আমরা দেখে নিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে অন্য গ্রুপের মৌলগুলো, তাদের হচ্ছে আমরা রূপভেদ দেখব, ঠিক আছে। এখন সালফার, দেখো আমাদের নিপা আসবে সাবিনার বিয়েতে, তাই না?
তো ওইখানে যে রূপভেদ গুলো দেখলাম, এরপরে গ্রুপ 16-তে যখন আমরা যাব গ্রুপ 16-তে সালফারের অনেক রূপভেদ আছে। ঠিক আছে, এগুলো জানতেই হবে, পরীক্ষায় অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসে। তাহলে আশা করি এরপরে নেক্সট হচ্ছে 16 নাম্বার গ্রুপ। 16 নাম্বার গ্রুপের রূপভেদ গুলো আমরা দেখবো। ও এসএসসি তে পড়ে, ও এসএসসি তে পড়ে। তাহলে আমি কি বললাম? আমি বললাম হচ্ছে, দেখো, তাহলে এখন গ্রুপ 16 যে মৌল, তাদের আমরা রূপভেদ দেখব। ঠিক আছে, গ্রুপ 16-র যে মৌল, তাদের রূপভেদ বা বহুরূপীটা দেখব। তাহলে ও এস এস সি বা এস এস ই তে তে পড়ে, ও এসএসসি তে পড়ে। এটা দিয়ে হচ্ছে আমরা গ্রুপ 16 এর মৌলগুলা মনে রাখবো। তাহলে এর মধ্যে দেখো, এই জিনিসটা অক্সিজেন নিয়ে আমরা প্রায় জানি, তাই না? অক্সিজেনের হচ্ছে রূপভেদ দুইটা। অক্সিজেনের যে রূপভেদ, এটা হচ্ছে দুইটা। এখন দেখ দুইটা কি কি, দুইটা হচ্ছে একটা অক্সিজেন নিজে, একটা হচ্ছে অক্সিজেন নিজে, আর একটা হচ্ছে ওজোন। ঠিক আছে, ওজোন। এখন অক্সিজেনের হচ্ছে দেখো, এই যে অক্সিজেন এর স্থিতিশীল জারণ মান, কিছু জিনিস এমসিকিউ এর জন্য অবশ্যই লাগে, হ্যাঁ। স্থিতিশীল জারণ মান, স্থিতিশীল জারণ মান এগুলো জানতে হয়, -2। তারপরে দেখো এর জারণ মান, তারপরে এর জারণ মান হচ্ছে, জারণ মান -1 হয়। কখন হয়? যখন সে পার অক্সাইড রূপে থাকে। কোন অক্সাইড? পার অক্সাইড। তাহলে পার অক্সাইড রূপে থাকলে তার হচ্ছে -1 H2O2। তারপরে এর জারণ মান হচ্ছে হাইস্ট, যেটা কমে কমে -12 অব্দি যাইতে পারে, -12। তখন হচ্ছে সে সুপার অক্সাইড, সুপার অক্সাইড। যেমন এই যে -12 না, তাহলে এই যে, ঠিক আছে, এগুলা হচ্ছে সুপার অক্সাইড যৌগ, এগুলা সুপার অক্সাইড যৌগ। ঠিক আছে, সুপার অক্সাইড যৌগ ভাই কেমনে চিনবো? এটা একটা শর্টকাট আছে, দেখো। আমরা জানি নর্মাল যদি আমরা সোডিয়ামের অক্সাইড লিখতাম, তাহলে এখানে 2 হইতো, কিন্তু সুপার অক্সাইড বানাইতে গেলে দেখো দুইটা হচ্ছে পাশের মৌলে নিয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে এখানে না দিয়ে তুমি 2 দিবা হচ্ছে অক্সিজেনের পাশে, তাহলে তুমি সুপার অক্সাইড চিনবা হচ্ছে -12। তাহলে গেল। এরপরে যে জিনিসটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সালফারের রূপভেদ। ঠিক আছে, সালফারের রূপভেদ। হ্যাঁ, সালফারের রূপভেদ নিয়ে কিন্তু একটা ক্লাসই নেওয়া যায়, এত বড়। ঠিক আছে, সালফারের রূপভেদ অনেক কিছু আছে। এখন এই সব কিছু না জেনে যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট তথ্য, সেগুলো আমরা জানবো। যেমন দেখো দানাদার, দানাদার সালফার। তারপরে আরেকটা হচ্ছে অদানাদার, ও দানাদার সালফার। আরেকটা হচ্ছে তরল সালফার। এখন প্রত্যেকটা আবার দুই ধরনের, প্রত্যেকটা আবার কি দুই ধরনের, ঠিক আছে। এখন এগুলা হচ্ছে একটু টেকনিক দিয়ে মনে রাখতে হবে, যেহেতু আগে আমরা গ্রুপ 15-তে অনেকগুলো শিখছিলাম। আগের আগের পার্টে হচ্ছে আমরা গ্রুপ 15, তাই না? তাহলে গ্রুপ 15 হচ্ছে দেখা গেছে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে হচ্ছে তোমার অ্যান্টিমনি এবং ফসফরাস, এই তিনটার অনেকগুলো, তিনটা করে রূপভেদ শিখছিলাম। সেখানে আমরা টেকনিক দেই নাই, কিন্তু এইখানে টেকনিক দেওয়া লাগবে, যেহেতু এটা পরীক্ষায় প্রায় আসে। এবং ইনফিনিটি স্টার, শুধুমাত্র সালফারটাই দেখা যায়, সালফারটাকেও এক্সট্রা করে ইনফিনিটি স্টার দেওয়া যায়, এত ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমাদের টেকনিক লাগবে। দেখো আমরা দিয়ে মনে রাখা যায়, তোমাকে জানতে হবে কোন কোন জায়গায় টেকনিক লাগাবা, কোন কোন জায়গায় তুমি লাগাবা না। তারপরে দেখো আপদ, আপদ। ঠিক আছে, দামড়া, দা দিয়ে হচ্ছে কি দানাদার, আপদের আ দিয়ে হচ্ছে অদানাদার। তারপর তরল, তরল মনে রাখবা তমাল দিয়ে, তমাল। ঠিক আছে, তমাল, ত দিয়ে হচ্ছে তরল। তো দেখো এই যে দামড়া, দামড়ার ম দিয়ে মনে রাখবা মনোক্লিনিক, ম দিয়ে মনে রাখবা মনো ক্লিনিক। তারপর দামড়া, রা দিয়ে মনে রাখবা রম্বিক, রা দিয়ে মনে রাখবা রম্বিক। ঠিক আছে, রম্বিকটা হচ্ছে আলফা, যেটা নাম ছোট সেটা হচ্ছে আলফা। আর মনোক্লিনিক যার নাম হচ্ছে বড়, সে হচ্ছে বিটা। তারপরে দেখো আপদ, হ্যাঁ, আপদের প দিয়ে হচ্ছে প্লাস্টিক,
প্লাস্টিক সালফার, প্লাস্টিক সালফার। আর দ দিয়ে হচ্ছে দুগ্ধ বা দগ্ধ, ঠিক আছে? না, এটা হচ্ছে দুগ্ধ, ঠিক আছে? দুগ্ধ সালফার বা শ্বেত সালফার, শ্বেত সালফার। তারপরে তমাল, এই তমালের মা দিয়ে হচ্ছে মিউ, মা দিয়ে হচ্ছে মিউ সালফার, মিউ সালফার। আর দিয়ে হচ্ছে, আর হচ্ছে ল্যামডাল হচ্ছে হচ্ছে নিচের কোনটা সালফারের রূপভেদ নয়, সালফারের রূপভেদ। তাহলে এই টেকনিক গুলো লাগবে, এটা খুব বেশি আসে। তাহলে যে জিনিসগুলো পরীক্ষায় বারবার আসে সেইখানে আমরা টেকনিক শিখবো। তাহলে আমরা অক্সাইডের ধরন দেখি। দেখো অক্সাইড, এইটা যে কতবার এমসিকিউ আসে, ঠিক আছে? এবং কবি স্যার খুবই সুন্দর করে লিখছে, ঠিক আছে? এখন হাজারি স্যারের বইয়ে ভাইয়া সবকিছু তো নাই। দেখা গেছে হাজারি স্যার লিখছে, হ্যাঁ, সব জিনিস সাজায় লেখে নাই, কিন্তু কবি স্যারের বইয়ে অনেক কিছু সাজায় দেওয়া থাকে। প্লাস হচ্ছে তোমার কবি স্যারের বই কি কিছু আছে কিন্তু এমসিকিউ এর জন্য যেগুলো গতবারে আসছে এডমিশন বোর্ডে, ওইগুলা জানতেই হয়। যেমন অক্সাইড, অক্সাইড থেকে তোমার তো এমসিকিউ আসবেই, এটা তো কনফার্ম, ঠিক আছে? এখানে কোনো মাপ নাই। এখন ভাইয়া অক্সাইড গুলো একটু দেখি তাহলে। এক নম্বরে হচ্ছে, দেখো, ক্ষারীয় অক্সাইড। দেখুন ভাই, ক্ষারীয় অক্সাইড কারা? যারা হচ্ছে পানিতে গেলে, পানিতে গেলে ক্ষার তৈরি করবে, এমন কারা আছে? ধাতুর অক্সাইড, ঠিক আছে? কথায় হচ্ছে ধাতব অক্সাইড, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে ক্ষারীয়। তারপরে ভাইয়া অম্লীয় অক্সাইড। এখন অম্লীয় অক্সাইড কারা ভাইয়া? অম্লীয় অক্সাইড হচ্ছে অধাতব অক্সাইড, অম্লীয় অক্সাইড হচ্ছে অধাতব অক্সাইড, ঠিক আছে? অধাতব অক্সাইড, যেমন হচ্ছে তোমার P2O5, তারপর আবার কি S2O, SO3, ঠিক আছে? তারা হচ্ছে অম্লীয় অক্সাইড। এরপরে যেগুলা, এগুলো তো সহজ ছিল। এর পরের গুলা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে মিশ্র অক্সাইড আছে। আচ্ছা, মিশ্র আমরা পরে যাই। এরপরে হচ্ছে উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কিন্তু অনেকগুলা, ঠিক আছে? অনেকগুলা আছে। এখন সেইগুলা মনে রাখার জন্য, যেহেতু উভধর্মী অক্সাইডটা প্রায় আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটাকে একাই 3-4টা স্টার দেওয়া যায়। এ- এটা দিয়ে অনেক এমসিকিউ আসে। তাহলে মনে রাখার জন্য, যেহেতু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট জিনিসের জন্য হচ্ছে শর্টকাট। তাহলে জনি তুমি, জনি তুমি, জনি তুমি আজ ইন্ডিয়া গেলে সোনা পাবেই পাবে। তো জনি একটা ছেলে যে এখন পড়াশোনা বাদ দিয়ে সোনার ব্যবসা করবে, গোল্ড বিজনেস। এখন ও, ওকে হচ্ছে আমি বললাম যে জনি, তুমি এখন ইন্ডিয়া গেলে সোনা পাবেই পাবে, সোনা পাবেই পাবে, পাবেই পাবে বললাম, ঠিক আছে? পাবেই পাবে বললাম। তাহলে জনি একটা ছেলে, ও হচ্ছে গোল্ডের বিজনেস করতে চায়। তা আমি ওকে বললাম যে তুমি আজই যদি ইন্ডিয়া যাও তাহলে সোনা পাবেই পাবে। এখন এইগুলো দিয়ে যে অক্সাইড গুলো পাওয়া যাবে, সব অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে জনি দিয়ে হচ্ছে জিঙ্ক অক্সাইড, তুমি দিয়ে হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড। তারপরে দেখো আজ দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। ইন্ডিয়া দিয়ে হচ্ছে ইন্ডিয়াম অক্সাইড। তারপরে হচ্ছে গ্যালো দিয়ে হচ্ছে গ্যালিয়াম অক্সাইড। তারপরে দেখো সোনা দিয়ে হচ্ছে SnO2। পাবে দিয়ে হচ্ছে একবার পিবি আর একবার পিবি, একবার হচ্ছে পিবিও, একবার দেখো পিবিও। প্লাম্বামের অক্সাইড, দুইটাই অক্সাইড, পিবিও, PbO2। পাবেই পাবে বললাম, বললাম দিয়ে হচ্ছে বেরি, বেরিলিয়াম অক্সাইড, ঠিক আছে? তাহলে জনি দিয়ে হচ্ছে জিঙ্ক অক্সাইড, ইয়া, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ইন্ডিয়াম অক্সাইড, গ্যালিয়াম অক্সাইড এবং স্টান্নাম অক্সাইড।
প্লাম্বাম অক্সাইড, প্লাম্বামের দুইটা অক্সাইড, এবং তোমার হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। ঠিক আছে, বেরিলিয়াম অক্সাইড। তাহলে এই যে টেলুরিয়ামটা আসে না, টেলুরিয়াম আসে না, জিঙ্ক অক্সাইড এদের মধ্যে বেশি আসে, আবার জিঙ্ক অক্সাইড তো আসে, অ্যালুমিনিয়াম তো আসেই, প্রায় আসে অ্যালুমিনিয়াম, তারপরে যে বেরিলিয়াম অক্সাইড, এবং এইগুলা, এই যে এই তিনটা আসে প্রায়। ঠিক আছে, তাহলে এই যে উভধর্মী অক্সাইড এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তারপরে যে অক্সাইডটা আসে সেটা হচ্ছে, সেটা তোমার হচ্ছে পলি অক্সাইড। পলি না, মিশ্র লিখছিলাম, মিশ্র আগে লিখি, মিশ্র অক্সাইড। এখন মিশ্র মানে দেখতেছো নাম শুনে যে ওই অক্সাইডের মধ্যে অনেক কিছুর মিক্স থাকবে, তাহলে এফি হচ্ছে, তারপরে হচ্ছে পিবি 3, PbO4। এখন এটা যেহেতু মিশ্র, এর মধ্যে হচ্ছে প্রত্যেকটার মধ্যে দুইটা করে ফেরাস অক্সাইড প্লাস প্লাস ফেরিক অক্সাইড। তারপরে দেখো Mn3O4, এর মধ্যেও দেখো ম্যাঙ্গানিজের দুইটা অক্সাইডই মিক্স থাকবে। ঠিক আছে, দুইটা অক্সাইডই মিক্স থাকবে। তারপরে এইখানেও প্লাম্বামের দুইটা অক্সাইড মিক্স থাকবে, দুইটা অক্সাইডই হচ্ছে মিক্স থাকবে। ঠিক আছে, এই জন্য যেহেতু এদের মধ্যে একাধিক অক্সাইড আছে, এই জন্য এদেরকে বলা হয় তোমার মিশ্র অক্সাইড। ঠিক আছে, এদেরকে বলা হয় কি অক্সাইড মিশ্র অক্সাইড। দেখো একাধিক অক্সাইড না, যেহেতু একাধিক অক্সাইড আছে এই জন্য এদের নাম মিশ্র অক্সাইড। নেক্সট হচ্ছে পলি অক্সাইড। এখন ভাইয়া পলি অক্সাইডের সংকেত গুলা কেমনে মনে রাখবো? পলি অক্সাইড, দেখো পলি অক্সাইড হচ্ছে এদের মধ্যে, এই যে মিশ্র অক্সাইডের মধ্যে যারা যারা হচ্ছে বড় সংকেত তারাই হচ্ছে কি পলি অক্সাইড। দেখো বোঝো, মিশ্র অক্সাইডের মধ্যে যে দুইটা ছিল, ঠিক আছে, তাদের মধ্যে আবার যে সংকেতটা বড়, তাদের মধ্যে আবার যে সংকেতটা বড় তারা হচ্ছে পলি অক্সাইড। দেখছো, তাহলে মিশ্র অক্সাইডকে ভাঙলে আমি যে দুইটা অক্সাইড পাই, তাদের মধ্যে একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। তাহলে যে বড়টা আছে মিশ্র অক্সাইডের মাঝে, তারা আবার আলাদা করে পলি অক্সাইড বলা হয় তাদেরকে। ঠিক আছে, তারা হচ্ছে আবার পলি অক্সাইড। এরপরে মিশ্র থেকে ছোট, তার নাম হচ্ছে সাব অক্সাইড, তার নাম হচ্ছে সাব অক্সাইড। দেখো সাব অক্সাইডের ক্ষেত্রে কি হয় আমরা জানি, পিবিও দেখছিলাম, উভধর্মী অক্সাইডে পিবিও দেখছিলাম, PbO2 দেখছিলাম, তাই না? কিন্তু আমরা পিবি এবং এমন দেখছিলাম থেকে ছোট যে দেখা যায় সাধারণত যে অক্সাইড গুলা হয়, সাধারণত তার মধ্যেও সবচেয়ে কম দেখা যায় প্লাম্বামের ক্ষেত্রে যে দুইটা অক্সাইড সাধারণত আমরা দেখি, পিবিও আর PbO2, এই দুইটা। ঠিক আছে, কিন্তু PbO2 এটা দেখা যায় না। তাহলে এইটা এদের দুইজনের থেকেও ছোট, যার কারণে এর নামের সাথে সাব লাগানো হয়, এর নামের সাথে সাব লাগানো হয়, সাব অক্সাইড। ঠিক আছে, সাব অক্সাইড। তাহলে আশা করি এই অক্সাইড গুলা, এই অক্সাইড থেকে কোনো এমসিকিউ আসলে তুমি পারবা। ঠিক আছে, সব কয়টা দুই দুই তিনটা বই মিলে যেগুলো বারবার আসছে সেগুলো একসাথে করে দিছি। ঠিক আছে, তাহলে আশা করা যায় তুমি এই অক্সাইড থেকে যে কোনো অক্সাইড বলো, উপধর্মী অক্সাইড, মিশ্র, পলি, সাব, এই 6 ধরনের অক্সাইড থেকে যে কোনো এমসিকিউ, যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা। ঠিক আছে, এখন যদি অনুধাবনে বলে যে ধাতব অক্সাইডকে কেন তুমি ধাতব অক্সাইডের সাথে পানির বিক্রিয়া দেখাবা। ঠিক আছে, সিম্পল ভাবে ধাতব অক্সাইডের সাথে তুমি পানির বিক্রিয়া দেখাবা। তাহলে এই যে পানির বিক্রিয়া যখন তুমি করবা, তখন কি হবে? তখন হচ্ছে NaOH হবে, ক্ষার তৈরি হবে। ঠিক আছে, ক্ষার তৈরি হবে, যার কারণে তুমি তখন লিখতে পারবা এই যে যেহেতু ক্ষার তৈরি হয়, তার মানে হচ্ছে এই অক্সাইডটা অক্সাইড।
ঠিক আছে। এবার যদি বলে এটা প্রায় দেয় অ্যালুমিনিয়াম অক্সাইড কি উভধর্মী অক্সাইড বলা হয় কেন? অক্সাইড কেন? এটা কেমনে একবার এর সাথে ওকে, আচ্ছা, দেখো, আসছে, শোনা যায়? তো ঠিক আছে, তাহলে দেখো আবার শুরু করি। আচ্ছা, ক্লাস করানো শেষে পরে যখন রেকর্ডটা থাকে, নোট করো তো নাকি? হুম? করি। সাউন্ড এত মানে দাবানো কেন? মানে সিংহের মতো গর্জন করে ভ্যা করি, আপনি আইসে দেখেন পারবে। দাবানো কেন সেটা বললাম। তোমার মনে করো যে গলার জোরে একটা সাহস থাকতে হয়, ভাই আপনি আইসে দেখেন, আপনি চেক করে যান, আমি নোট করি। এই তো সাবাস, এরকম সাহস থাকতে হবে। তাহলে এখন দেখো, তাহলে গ্রুপ 16 গেল, তাই না? সালফারের যৌগগুলো আমাদের গেল। এরপরে গ্রুপ 17, তাই না? গ্রুপ 17, এখন গ্রুপ 17-তে আমরা জানি কারা আছে, সেখানে হ্যালোজেন আছে। এখন হ্যালোজেনে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যালোজেনের যে যৌগগুলো আমরা পাই, তাদের খুব একটা আকরিক বা হচ্ছে রূপভেদ আমরা পাই না। ঠিক আছে, দেখা যায় না। তাদের বর্ণটা সাধারণত দেখা যায়, আর অবস্থা ভিন্ন হয়। যেমন হ্যালোজেনে ফার্স্ট যেটা তোমার হচ্ছে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারা হচ্ছে কি গ্যাসীয়। তারপরে ব্রোমিন, আয়োডিন, তারা একজন, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন হচ্ছে কি কঠিন। তাহলে এইখানে যদি রূপভেদ, আচ্ছা, রূপভেদে মনে হয় আর বেশি আসে না, ঠিক আছে, তারপরে কয়েকটা আছে। যদি তোমরা শিখতে চাও তাহলে লিখে দিব। শিখতে চাও বলো? অবশ্যই দিব। নিয়ে কি মনে কর রাইখে দিবা, না পরে পড়া ধরলে পারবা? বলো। হ্যাঁ, না, নাও পড়তে পারি, নাও পড়তে পারি। না পারলে লাভ কি, বলো যে ভাই দেন, খালি আপনি দিয়ে দেখেন, এমনি বলতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দেখো, পটাশিয়ামের উৎস, ঠিক আছে, উৎস বা হচ্ছে পটাশিয়ামের আকরিক। হুম, দেখো পটাশিয়ামের আকরিক, এখন পটাশিয়ামের আকরিকের নামগুলো আমরা লিখি।
আগে মনে হয় ক্যালসিয়াম লিখছিলাম না, পটাশিয়াম বাদ গেছিল। পটাশিয়াম ইম্পর্টেন্ট। দেখো, পটাশিয়ামের আকরিক খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আগের ক্লাসে দেখানো হয় নাই। এখন কিছু নাম দেখো। কার্নালাইট, কার্নালাইট। তারপরে 2 নম্বরে হচ্ছে ক্যানাইট, কার্নালাইট ক্যানাইট। তারপরে 3 নম্বরে সিলভাইট। 4 নম্বরে হচ্ছে ফেলসপার ফেলসপার। তারপরে 5 নম্বরে হচ্ছে সল্ট সল্ট পিটার। তাহলে সল্ট সল্ট পিটার সল্ট পিটার। তাহলে কার্নালাইট এবং ক্যানাইট, এই দুইটার নাম কিন্তু শুনতে প্রায় সেম লাগে। ঠিক আছে, এখন ভাইয়া ঝামেলা কি, এদের সংকেত দেখো। কেসিএল, সংকেত হচ্ছে কি কেসিএল, তারপরে MgCl2 তারপর এটাও দেখো কেসিএল, তাই না? সবগুলাই হচ্ছে আমার এইখানে পটাশিয়ামের উৎস বা আকরিক। তাহলে পটাশিয়ামের আকরিক দেখো, এইখানে ম্যাগনেসিয়াম আছে, দেখছো কত মিল। তারপরের অংশটা একটু ভিন্ন, তারপরের অংশটা হচ্ছে MgSO4, তারপর হচ্ছে MgSO4, এখানে 3H2O, 3H2O, আর এখানে হচ্ছে 6H2O। ঠিক আছে, তারপর দেখো সিলভাইট হচ্ছে কেসিএল, সিলভাইট হচ্ছে KCl। ঠিক আছে, এখন NaCl এর নাম কি? হ্যাঁ, NaCl এর নাম কি? এগুলো খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট। রক সল্ট, একে বলা হয় রক সল্ট। এর কি বলে? রক সল্ট। ভাই বুয়েটে আছে না, বুয়েটে হচ্ছে 10 মার্কের প্রশ্নে দিয়ে দেয় যে এই সংকেত গুলা লিখো, 10 মার্কের প্রশ্নে দিয়ে দেয়। তুমি এখন কি করবা, ভার্সিটি তো MCকিউ তো দিবেই, এমসিকিউ তো দিবেই, এত বেশি ইম্পর্টেন্ট এই আকরিকের সংকেত গুলা। তাহলে আগের ক্লাসে আমরা অনেকগুলা দেখছিলাম, অনেকগুলো আকরিক, এখন বাকি যেগুলো সেগুলো দেখতেছি। দেখো, একটার সাথে আরেকটা তুমি হচ্ছে কোরিলেট করে শিখো। KCl এর সাথে NaCl শিখো, একসাথে হবে। তাহলে KCl হচ্ছে কি তোমার সিলভাইট, এর নাম কি সিলভাইট। আর NaCl এর নাম হচ্ছে, যেহেতু ও হচ্ছে লবণ, লবণ, তাই এর নাম রক সল্ট। এর নাম কি? রক সল্ট। তারপরে ফেলসোপার আমরা আগেও দেখছিলাম, তাই না? ফেলসোপার আমরা আগেও দেখছিলাম। তাহলে K2Al2O3, তাহলে কি K2Al2O3, 6SiO2, 6SiO2। ঠিক আছে, তারপরে হচ্ছে কে এই সলপিটার হচ্ছে KNO3। তাহলে সলপিটারের সংকেত কি? KNO3। KNO3 হচ্ছে আমার সলপিটারের সংকেত। এবং এটার আরেক নাম আছে নাইটার। এটার আরেক নাম আছে, সেটা হচ্ছে কি নাইটার। সেটার নাম কি? নাইটার। স্যার আশা করি এই জিনিসগুলো আমরা পারলাম। ঠিক আছে, তাহলে দেখো, এখানে একটা টেকনিক দিয়ে দিই জিনিসটা একটু সহজ করার জন্য। টেকনিকটা কি ভাই? দেখো, কার্নালাইট এবং ক্যানাইট, দুইটা নাম প্রায় সেম। ঠিক আছে, কার্নালাইট ক্যানাইট। এখন ভাই এর মধ্যে পার্থক্যটা কি? দেখো, যেখানে পানি বেশি, যেখানে তুমি পানি বেশি দিছো 6টা, সেটা দেখো নামটাও বড়, সেটা নামটাও বড়, কান্না লাইট, কান্না লাইট। আর নাই, কান্না, একটা হচ্ছে কান্না, আর একটা হচ্ছে ক্যানাই। ঠিক আছে, ক্যানাইট। এখন ক্যানাইটের মানে, যেহেতু এর নাম অনু, আর এখানে হচ্ছে অনু, তাহলে এইখানে দেখো, এইখানে 2 আছে না? তাহলে 6 দুগুণে কত হয়? 6 দুগুণে হয় হচ্ছে 12। 6 দুগুণ, এটাকে গুণ করলে কত হয়? এটাকে গুণ করলে আবার 3 4 হয় 12, তাই না? 3 4 12 হয়। 3 4 আমার কত হয়? 12 হয়। তো দেখো, এই যে MgCl2, এই যে লাস্টের টু,
তারপরে 6 অনুপানি, এই দুইটা সংখ্যা একসাথে আছে, আবার এই 4 3 একসাথে আছে, এগুলাকে গুণ করলে 12 হয়। তাহলে এই যে কার্নাইটের যে মিল, ঠিক আছে, আশা করি এই মিল দিয়ে তুই কম, ছোট পানি কম, ওইখানে MgSO4 হবে কেন? 3 পানি, তাহলে আমাকে 3 4 12 আনতে হবে, এই জন্য SO4 দেওয়া লাগবে। আর ওইখানে যেটা নাম বড়, সেখানে পানির সংখ্যা অনেক বেশি, ঠিক আছে, পানির সংখ্যা অনেক বেশি, 6H2O, একটা 3H2O। তাহলে যেখানে 6H2O, সেটা হচ্ছে নাম বড়, অক্ষর অনেক বেশি থাকবে, কার্নাইট। তাহলে ওইখানে 2 দিতে হবে 12 বানানোর জন্য। তাহলে কত টু টু আসবে? MgCl2 আসতে পারে। আর এখানে 4 দেওয়া লাগবে, 4 থাকবে হচ্ছে SO4 এর মাঝে, ঠিক আছে। তাহলে এই দুইটাকে আমার গুণ করে হচ্ছে 12 বানাইতে হবে। এই দুইটাকে আমার গুণ করে 12 বানানো লাগবে। আশা করি এই যে তোমার পটাশিয়ামের না, ঠিক আছে, তাহলে এমনি করে করতে পারলে পটাশিয়ামের এইটা এই দেখো, সিলভাইট, তাই না, Cl, এবং এর সাথে রক সল্ট Al। এই যে সুপার, দুইটা একসাথে শিখবা যেন প্যাচ না লাগে। ফেলসপার আমার কার মধ্যে ছিল বলো? ফেলসপার ছিল হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে, তাই না? এখানে ধর হচ্ছে K2Al2O3 6Si O2। তাহলে আশা করি পটাশিয়ামের যে কোনো আকরিকের সঙ্গে তুমি এখন পারবা, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে পটাশিয়ামের আকরিক। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের গুলা, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের গুলা টানা লিখে দিব। ম্যাগনেসিয়াম, তুমি দেখবা যেগুলা হচ্ছে আকরিকে মিল পাওয়া যায়, হ্যাঁ, যেমন তোমার হচ্ছে ডলোমাইট। ডলোমাইট যেমন ক্যালসিয়ামের মধ্যে আমরা লিখছিলাম, এখন আমরা ওই একই জিনিস আবার ম্যাগনেসিয়ামের উৎস বা ম্যাগনেসিয়ামের আকরিকের মধ্যেও শিখবো। ওই একই জিনিস আমরা ম্যাগনেসিয়ামের আকরিকের মধ্যেও শিখবো। তাহলে এর পরে পার্টে হচ্ছে কি তোমার ম্যাগনেসিয়ামের আকরিক, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের আকরিক। তো দেখো, ম্যাগনেসিয়ামের আকরিক এখন, হ্যাঁ, ম্যাগনেসিয়ামের আকরিকে সেই একই জিনিসগুলো আবার লেখা যায়, দেখবা। এই যে কিছুক্ষণ আগে যে আমরা লিখে আসলাম কার্নালাইট, তারপরে কি দেখলাম যে কেমনে মনে রাখবো কার্নাইট, তারপর ক্যানাইট, দেখো সেইগুলো আমি আবার লিখতে পারবো, যে 2 বার লিখতে পারি, কোনো সমস্যা নাই। দেখো, আবার লিখলাম কার্নাইট, কার্নালাইট, ক্যানাইট, ক্যানাইট। এখন দেখো তো, দুইটার মধ্যে আমার কি থাকবে? KCl থাকবে। দুইটার মধ্যে আমার কি থাকবে? KCl থাকবে। তারপরে যেহেতু ম্যাগনেসিয়াম মধ্যেও আছে, তাই দুইটার মধ্যে কি থাকবে? ম্যাগনেসিয়াম থাকবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, কার্না কার্নালাইট, কার্নালাইট শব্দ অনেক বেশি, ক্যানাইট শব্দ অনেক কম। তাহলে এইখানে 6টা পানি হবে, 6টা, এই দ্বিগুণ পানি হবে, আর এখানে অর্ধেক পানি হবে, 3H2O। তাহলে এখন এটা বারো আনতে হবে। তাহলে Cl2 দিলে দেখো, এই দুইটা 2 6 যদি গুণি, তাহলে আশা করি এই কার্নালাইট এবং ক্যানাইট এই দুইটার সংকেত তুমি মনে রাখতে পারবা, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরে, 3 নম্বরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ম্যাগনেসাইট। ম্যাগনে ম্যাগনেসাইট, ম্যাগনেসাইট, এটা MgCO3, ম্যাগনেসাইট, ঠিক আছে। ম্যাগনেসাইট হচ্ছে MgCO3। তাহলে এই যে ম্যাগনেসাইট, এটার সাথে চুনা পাথর যোগ করলে যেন কি হয়? আমরা দেখছিলাম আগের ক্লাসে, ক্যালসিয়াম কার্বনেট যোগ করলে হচ্ছে আমার হয়ে যায় ডলোমাইট। আমরা চুনা পাথর নিয়ে এসে ম্যাগনেসাইটের সাথে আমরা ডলছিলাম,
তাই না? ওই ডলা দিয়ে মনে রাখবা ডলোমাইট, ডলোমাইট। তাহলে ডলোমাইট গেল। এইগুলা ছিল হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। তারপরে ম্যাগনেসিয়ামের আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বারবার আসে, সেটা হচ্ছে ইপসম, ইপসম সল্ট। এটা তোমাদেরকে আমি প্রায় জিজ্ঞাসা করছি, ইপসম সল্ট, বা এর আরেক নাম আছে ইপসোমাইট, ইপসোমাইট। এর আরেক নাম হচ্ছে ইপসোমাইট। এটার সংকেত কি? Mg SO4, Mg SO4 7H2O, Mg SO4 7H2O। তাহলে এটার নাম কি? ইপসম সল্ট বা ইপসোমাইট। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, ম্যাগনেসিয়ামের আকরিক বা এদের উৎস কার্নালাইট, এখানে শব্দ বেশি আছে, যেহেতু শব্দ বেশি এখানে দ্বিগুণ পানি হবে, 6 অণু পানি। ঠিক আছে, 6 অণু পানি হবে। আর যেহেতু এইখানে শব্দ কম, এখানে অর্ধেক পানি, 3 অণু পানি হবে। এখন আমাকে এইটাকে 12 বানাইতে হবে। তাহলে SO4 দিলে, এই যে ফোর, ফোরের সাথে 3 গুণ করলে 12 হবে। তারপরে MgCl2, এই যে টু, এর সাথে 6 গুণ করলে 12 হবে। তাহলে আশা করি কার্নালাইট এবং ক্যানাইট এই দুইটার সংকেত মনে রাখতে পারবা, খুব ইম্পর্টেন্ট, একেবারে ইনফিনিটি স্টার এই দুইটা। তারপরে ম্যাগনেসাইট হচ্ছে MgCO3, ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট। তারপরে ইপসম সল্ট, এটা বারবার ধরে, ইপসম সল্ট। এর সাথে বাকিগুলাও শিখতে হবে। এখন বাকিগুলা কি? বাকিগুলা হচ্ছে তোমার এই যে জিঙ্ক, জিঙ্ক সালফেট 7H2, 7H2, এটার নাম কি? হোয়াইট ভিট্রিওল। এটার নাম কি? হোয়াইট, হোয়াইট ভিট্রিওল, তাই না? হোয়াইট ভিট্রিওল। তারপরে হচ্ছে তোমার এই যে কপার সালফেট, কপার সালফেট 5 অণু পানি, এটার নাম কি? ব্লু ভিট্রিওল। এটার নাম কি? ব্লু ভিট্রিওল। তারপরে আরেকটা আছে গ্রিন, গ্রিন ভিট্রিওল। আরেকটা আছে কি? গ্রিন ভিট্রিওল, সেটা হচ্ছে ফেরাস সালফেট 7 অণু পানি, ফেরাস সালফেট 7 অণু পানি। তাহলে এই যে ভিট্রিওল গুলা, এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রায় আসে। তাহলে আশা করি এই জিনিসগুলা পারবা। তাহলে আমরা ম্যাগনেসিয়ামের উৎস বা আকরিক গুলো দেখে নিলাম। তাহলে আশা করা যায় আকরিকের সংকেত গুলো আমাদের শেষ। ঠিক আছে, এর পরের অংশে যেগুলো আমরা দেখব সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, তার মানে দ্রাব্যতার যত ধরনের MCQ আছে, মানে যত ধরনের দ্রাব্যতা, দ্রবণীয়তা, অদ্রবণীয়তা, সবগুলো আমরা দেখব। তাহলে এই পার্টটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন নেক্সট পার্টে আমরা দ্রাব্যতা দেখব। এটা হচ্ছে কয় নাম্বার পার্ট গেল? 3 নাম্বার, হ্যাঁ, 3 নাম্বার পার্ট। এখানে হচ্ছে দ্রাব্যতা দেখবো আমরা। দেখো, দ্রাব্যতা একেবারে শুরু থেকে শুরু করি। ঠিক আছে, আমাকে জানাও কয় মিনিট আছে আর, কয় মিনিট আছে গুগল মিটিং এর? 8 মিনিট? এই এতগুলো সময় খেয়ে নিছো কেন? তোমরা ঠিক মতো জয়েন করো না? আমি তো পড়াইতে পারলাম না কিছু, তাই না? পড়াইতেই পারলাম না। কি দোষ আমার? আরে, যেমনি হোক পড়াবো। এনা, আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। এটা আবার জিজ্ঞাসা করতে হয়? এটা তুমি জিজ্ঞাসা করলা কেন? কানে ধরে দাঁড়ায় থাকো। আমার শেষ এটা তোমার দোষ। আমার নেট গেল কেন? এটা তোমার দোষ, চুপ থাকো। এটা দেখো অ্যানায়ন। ঠিক আছে, দেখো অ্যানায়ন এবং ক্যাটায়ন। তাহলে অ্যানা আকারে ছোট থাকলে সে হবে নিচে। অ্যানা যদি আকারে ছোট হয়, আকারে দেখো ছোট হয়,
তাহলে ও থাকবে হচ্ছে কি নিচে। ধরো এনার হচ্ছে ক্যাট আছে, কি বললাম, এনার হচ্ছে ক্যাট আছে, তাহলে এনার আকার যদি ছোট হয় তাহলে সে থাকবে হচ্ছে কি নিচে। তারপরে ধরো ক্যাটের আকার বড়, ঠিক আছে, এমন হয়েছে ক্যাটের আকার বড়, তাহলে ক্যাটের আকার বড় থাকলে সেটা নিচের দিকে বাড়বে। আর যদি এনার আকার বড় হয় তাহলে সেটা ওপরের দিকে বাড়বে। আর দুইটা আকার যদি সমান থাকে তাহলে এটা ওপরের দিকে বাড়বে। ওপরে লিথিয়াম অক্সাইড, আচ্ছা ওয়েট, এটা তো সুপার অক্সাইড হয়ে গেল, আরে কি দিলাম, হ্যাঁ এই দেখো, লিথিয়াম অক্সাইড, তারপরে সোডিয়াম অক্সাইড, তারপরে পটাশিয়াম অক্সাইড, তারপরে রুবিডিয়াম, লিনাকে লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, শেষে ফেলেছে, লিনাকে রুবি শেষে ফেলেছে। তারপরে হুম বিরানি 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 মোংলাই কাবাব ফেলে দিল, সরিয়ে বাটিতে রাখলো। বিরিয়ানি মোংলাই কাবাব সরিয়ে বাটিতে রাখলো। আচ্ছা, এখন দেখো এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে এই যে অক্সাইড গুলা, এগুলা কি, এখানে হচ্ছে অক্সিজেন, এই যে O2 মাইনাস, তাহলে এর তো নিশ্চয়ই অষ্টপূর্ণ আছে, তাই না? যেহেতু অষ্টপূর্ণ আছে তার মানে ছয়, অক্সিজেন ছয় ছিল, তাহলে এর হচ্ছে ছয়টা ছিল আটটা, তার মানে 10টা হয়ে গেছে। কিন্তু তার থেকে দেখো সিজিএমটা বড়, তাই না? সিজিএমটা বড়, তাহলে ক্যাট হচ্ছে বড়, তাই না? ক্যাট হচ্ছে বড়, তাহলে ক্যাট বড় থাকলে নিচের দিকে বাড়ে, ক্যাট বড় থাকলে নিচের দিকে বাড়ে। তাহলে দেখো আবার দেখো অক্সিজেন, অক্সিজেন হচ্ছে O2 মাইনাস, এর মোট ইলেকট্রন হচ্ছে 10টা, শক্তি স্তর হচ্ছে দুইটা, কিন্তু বেরিয়ামের দেখো শক্তি স্তর বেশি, তাই না? শক্তি স্তর বেশি, বা বেরিলিয়াম, এখানে বেরিয়াম হচ্ছে শক্তি স্তর বেশি, তাহলে এইটাও ঠিক এই দিকে বাড়বে। ঠিক আছে, তার মানে ক্যাট বড় থাকলে, যে যেদিকে ক্যাট বড় সেটা হচ্ছে মনে করো সেদিকে বাড়বে। তাহলে বেরিলিয়াম হচ্ছে সবচেয়ে বেশি, কেন? এখানে ক্যাট বড়, এখানে ক্যাট বড়। তারপরে দেখো লিথিয়াম কার্বনেট, এই যে কার্বনেট লিখছি না, এখন ঝামেলা, কার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ঠিক আছে, তারপরে রুবিডিয়াম কার্বনেট, রিনাকে রুবি শেষে ফেলেছে, তারপরে বেরিয়াম কার্বনেট, তারপরে দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্টোনসিয়াম কার্বনেট, তারপরে বেরিয়াম কার্বনেট। এইখানে কি হবে দেখো, তাহলে দেখো তো দ্রবণে এখন কার্বনেট আছে মাত্র একটা, তাই না? কার্বনেট আছে হচ্ছে মাত্র একটা, লিথিয়াম হচ্ছে দুইটা, তাহলে ক্যাটায়ন তো দিন শেষে ক্যাটায়নটা বেশি হইলো, তাহলে আমরা জানি ক্যাট বেশি হলে যেন কি হবে, ক্যাটকে আমরা নিচে রাখবো, তাই না? ক্যাট ক্যাটকে আমরা নিচে রাখবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মনে করো দ্রবণের সংখ্যা বা পরিমাণের উপর ভিত্তি করে, পরিমাণ, কি পরিমাণে আছে, ঠিক আছে, কি পরিমাণে আছে সেটার উপর ভিত্তি করে। তাহলে দ্রবণে ক্যাপ যদি বেশি থাকে তাহলে সেটা নিচের দিকে হচ্ছে বাড়বে, সেটা নিচের দিকে বাড়বে, এই যে নিচের দিকে। এখন দেখো এখানে ক্যাট, ক্যাটও একটা কার্বনেটও একটা, তাহলে আমাকে একটা জিনিস বলো, এখন বড়টাকে, বড় কে কে যেন, বড় হচ্ছে কার্বনেট, তাহলে ক্যাটায়নের তুলনায় অ্যানায়ন যেন বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অ্যানায়ন বড় থাকলে উপরের দিকে বাড়বে, তাই না? উপরের দিকে বাড়বে, উপরের দিকে, তাহলে অ্যানায়ন বড় থাকলে সে হচ্ছে কি উপরের দিকে বাড়বে। এইটা দেখো, তাহলে আরেকটা জিনিস একটু সহজ করি, শোনো, তাহলে আমরা দেখতেছি হচ্ছে দ্রাব্যতা, হ্যাঁ, দ্রাব্যতার যেই মনে কর ক্রম গুলা, সেগুলো শর্টকাটে কেমনে মনে
রাখা যায় ওইটা আমরা দেখবো। তাহলে আমরা দেখলাম দ্রবণের সংখ্যা, ঠিক আছে, দ্রবণের সংখ্যা বা পরিমাণ। তাহলে দ্রবণে যদি সংখ্যা বা পরিমাণে অ্যানায়ন বেশি হয়, কে বেশি হয়, অ্যানায়ন বেশি হয়, তাহলে উপরের দিকে বাড়বে, উপরের দিকে বাড়বে। এটা হচ্ছে বাড়ার ক্রম, ঠিক আছে, এটা হচ্ছে বাড়ার ক্রম। তাহলে উপরের দিকে হচ্ছে বাড়বে, বাড়বে। তারপরে যদি ক্যাট ক্যাট থাকে, ক্যাট বেশি থাকে, তাহলে নিচের দিকে বাড়বে, ঠিক আছে। এবং দুইটা সমান হইলে ওপরের দিকে বাড়বে। এখন আমরা এই দুইটা মনে রাখতে পারি, দেখো সেম শর্টকাটটা কিন্তু আমরা ইয়াতেও ইউজ করি, ফাজানের ল, ফাজানের লতেও এই সেম শর্টকাট ইউজ করি, ফাজানের ল। এখন ফাজানের লতে যেন আমরা কি শিখছিলাম, ফাজানের লতে শিখছিলাম এনি বা এনার ক্যাট আছে, এনার ক্যাট, এনার ক্যাট। এখন এই যে এনার ক্যাট, তো আমরা জানি ক্যাট কি, ছোট, ক্যাট থাকবে হচ্ছে নিচে। আর ক্যাটের যে মালিক এনা, সে নিশ্চয়ই ক্যাট থেকে বড়, তাহলে সে থাকবে হচ্ছে ওপরে, তাই না, বা বেশি। তাহলে এই যে এনার, এইখানেও সেম শর্টকাটটা সেম ভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। তাহলে এই যে এনা, এনা, ওইখানে আমরা দেখছিলাম আকার, ঠিক আছে, ওইখানে আমরা দেখছিলাম আকার, শুধুমাত্র আকার। তাহলে অ্যানায়নের আকার বড় থাকলে, অ্যানায়নের আকার বড়, যেহেতু অ্যানা হচ্ছে ক্যাটের মালিক, নিশ্চয়ই ক্যাটের মালিক হচ্ছে ক্যাট থেকে বড়, তাহলে অ্যানায়নের আকার বাড়লে ফাজানের ল হয়। ক্যাটায়নের আকার ছোট হইলে ফাজানের ল হয়। কেন? কারণ অ্যানা হচ্ছে মালিক। দেখছো না এটা? এই, হ্যাঁ এই তো, যাই হোক, তা দেখছো। তাহলে এইটা হচ্ছে, দেখো এখানে আমরা দ্রাব্যতা দেখবো, ঠিক আছে। তাই দুইটা শর্টকাট আমরা একসাথে মিলানোর চেষ্টা করতেছি। ফাজানের ল, এটা আমি মনে হয় বলছি, এবং ফার্স্ট ক্লাসে হচ্ছে ওইখানে দ্রাব্যতার পার্থক্য দেখানোর সময় ফাজানের ল বলছি, তাই না? এখন হচ্ছে দ্রাব্যতা জানার জন্য আমরা শিখবো হচ্ছে সংখ্যা দিয়ে বা পরিমাণ দিয়ে, ঠিক আছে। এবং এটা ফাজানের ল এর থেকে, মানে ফাজানের ল থেকে ভিন্ন কিছু না, ঠিক আছে। এই যে আমরা দ্রাব্যতা শিখতেছি যে কোনটা বেশি দ্রবণীয় বা কোনটা কম দ্রবণীয়, এটা ফাজানের ল থেকে ব্যতিক্রম তেমন কিছুই না। কিন্তু এইটা দিয়ে এখন আমরা যে যে নিয়মটা শিখবো, সেটা দিয়ে আমরা চেষ্টা করব 80% যে ক্রমগুলা এমসিকিউ আসে, সেগুলো যে, সেগুলো যেন আমরা অ্যান্সার মিলাইতে পারি, দ্রাব্যতা ক্রমগুলা। ওইটার জন্য দেখো ফাজানের ল। এখন ফাজানের লতে যেন আমরা কি শিখছিলাম, ফাজানের লতে আমরা শিখছিলাম এনার, এনার ক্যাট আছে। এখন এনা হচ্ছে মালিক, তাহলে নিশ্চয়ই মালিক হচ্ছে তার ক্যাটের তুলনায় বড় হবে আকারে। তাহলে অ্যানায়নের আকার যখন বড় হয়, তখন সেটা ফাজানের ল মানে। আবার ক্যাট হচ্ছে তার মালিকের থেকে আকারে ছোট, এনার থেকে আকারে ছোট, তাহলে ক্যাটায়নের আকার ছোট হইলে সে ফাজানের ল মানে। ঠিক সেই জিনিসটা এখানেও দেখো, ক্যাট যখন, ক্যাট ক্যাট যখন বেশি হবে বা বড় হবে, বা দ্রবণের সেটার পরিমাণ সেম একেবারে, দেখো দুইটা সেম, কিন্তু মনে রাখবা ক্যাটায়ন যখন দ্রবণে বেশি থাকবে, বা ক্যাটায়ন হচ্ছে দ্রবণে যখন পরিমাণে বেশি থাকবে, তাহলে তখন, তখন হচ্ছে ক্যাটায়ন বেশি মানে কি, ক্যাট থাকে আবার নিচের দিকে, ক্যাট ছোট, ঠিক আছে, এনা ধরো মালিক, সে হচ্ছে বড়, তাহলে সে থাকবে উপরের দিকে। আর ক্যাট ছোট, তাহলে ক্যাট থাকবে হচ্ছে নিচের দিকে। তাহলে সেই দ্রাব্যতা হচ্ছে নিচের দিকে বাড়বে। কোন দিকে বাড়বে? নিচের দিকে বাড়বে, ঠিক আছে। এনা থাকে নিচে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো যে সে যেটা কোন দিকে বাড়বে। এখন আমি যদি এই ক্রমটা আরেকবার লিখি, দেখো এই ক্রমটা আমি আরেকবার লিখি, এই ক্রমটা আরেকবার দেখাই তোমারে, ঠিক আছে। যেহেতু তখন নেট চলে গেছিল, এই দুইটা ক্রম আমি একটু আরেকবার দেখাই, ঠিক আছে। এই যে, এখন দেখো, এই যে ক্রম, এখন খেয়াল করো এই চারটা ক্রম আমরা শিখবো, একবারে শর্টকাট দিয়ে শিখবো। তাহলে আমরা দেখছিলাম ক্যাট ছোট হইলে
দ্রাব্যতা বাড়বে, সরি ক্যাট বলতে অক্সাইড না, অক্সিজেন। এখন অক্সিজেনের যেন আকারটা কেমন, ছোট না, দেখো তো অক্সিজেনের আকার ছোট। ক্যাটায়ন, এখানে দেখো ক্যাটায়ন আছে দুইটা, দেখছো ক্যাটায়ন দুইটা, তাহলে ক্যাটায়ন এমনিতেও সংখ্যায় অনেক বেশি, ক্যাট- এমনিতেও সংখ্যা অনেক বেশি, তাহলে ক্যাট যদি বেশি বাড়বে নিচের দিকে, বাড়বে কোন দিকে, ক্যাট যদি বেশি হয় তখন বাড়বে হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। এরপরে দেখো এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম এবং বেরিয়াম বিরিয়ানি মোংলায় কাবাব সরিয়ে বাটিতে রাখলো। তাহলে এইখানে দেখো তো অক্সিজেন, এই যে অক্সিজেনটা, তাই না, এইখানে তাদের আকার হচ্ছে প্রায় সেম, আকার কি প্রায় সেম না, কিন্তু এইখানে একটা ঝামেলা আছে, ঠিক আছে, এইখানে নিচের দিকে বাড়ে, এইখানে নিচের দিকে বাড়ে, যেহেতু দুইটা আমরা দেখছিলাম দুইটার সংখ্যা যদি সমান হয়, এই দেখো এই থার্ড ল, দেখছো দুইটার সংখ্যা সমান হলে সেটা উপরের দিকে বাড়ার কথা, কিন্তু এটা ব্যতিক্রম, কিন্তু কেন ভাই এটা ব্যতিক্রম, তাহলে এইখানে এই তিনটা সূত্রের সাথে আরেকটা সূত্র তুমি লিখতে পারো, সেটা হচ্ছে এফ মাইনাস ফ্লোরাইড, তারপরে অক্সাইড, তারপরে হাইড্রোক্সাইড, এরা অ্যানায়নে, এইসব অ্যানায়ন যারা আছে তারা হচ্ছে আকারে ছোট, এখন বুঝছো, এখন চিনছো কারা আকারে ছোট, তাহলে যেহেতু অ্যানায়ন, অ্যানায়ন এখানে অ্যানা ছোট, অ্যানা ছোট হয়ে গেছে, তার মানে সেটা কোন দিকে বাড়বে, সেটা নিচের দিকে বাড়বে, অ্যানা ছোট, তাহলে সব অ্যানা বড়, শুধুমাত্র এই তিনটা অ্যানা ছোট, ঠিক আছে, এই তিনটা অ্যানা ছোট, তাহলে এই তিনটা অ্যানা থাকলে সেটা নিচের দিকে বাড়বে, ঠিক আছে, ঠিক আছে, নিচের দিকে বাড়বে। তাহলে আশা করি এই দুইটা আমরা পারবো, ঠিক আছে, এই দুইটা আমরা পারবো। তারপরে দেখো এইবার আসো, এখানে লিথিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, এখানে নিশ্চয়ই ক্যাট বেশি, তাই না, ক্যাট বেশি, তাহলে এই যে এখানে যেহেতু ক্যাট বেশি, ক্যাট বেশি থাকা মানে কি, ক্যাট থাকবে হচ্ছে নিচের দিকে, তাহলে নিচের দিকে বাড়বে, নিচের দিকে বাড়বে, দ্রাব্যতা নিচের দিকে বাড়বে, ঠিক আছে, এখানে হচ্ছে নিচের দিকে বাড়লো। এরপরে যখন দুইটা সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে, তাহলে আমরা দেখছিলাম ক্যাট, তাই না, দুইটা যখন সমান হয় তখন কি হবে, উপরের দিকে বাড়ে, উপরের দিকে বাড়বে, তার মানে ক্যাটায়ন যদি অ্যানায়নের সমান হয়, যদি ক্যাট, ক্যাট হচ্ছে মালিক, এনার সমান একদম সমান হয়ে যায়, তারপরও সমান হলেও পাওয়ার বেশি থাকবে কি, যে মালিক তার, যে মালিক তার পাওয়ার বেশি থাকবে, তারপরেও সেটা কি উপরের দিকে বাড়বে, উপরের দিকে বাড়বে, ঠিক আছে। এখন ভাইয়া এটা ওপর মানে কি, এটা হচ্ছে পর্যায় সারণী ওপর নিচ, আর পর্যায় সারণীতে লিখলে আমরা হচ্ছে বেরিলিয়াম, তারপরে কি বিরিয়ানি মোংলাই কাবাব সরিয়ে বাটিতে রাখলো, তাই না, তো এদের কার্বনেট যখন আমরা লিখবো, দেখো তো দুইটার সংখ্যায় সমান, তখন উপরের দিকে বাড়বে, ঠিক আছে, উপরের দিকে বাড়বে, এটা হচ্ছে ক্রম আকারে লিখছি, কারণ এমসিকিউ এই চারটা ক্রম আকারে আসে, ঠিক আছে, তাহলে তাহলে আশা করি এই চারটা ক্রম তুমি পারবা, এই নিয়মগুলো যদি শর্টকাট তুমি মাথায় রাখতে পারো, ফাজানের লয়ের সাথে এই দ্রাব্যতার চারটা শর্টকাট মাথায় রাখতে পারো, আর এনার মধ্যে এনা থাকলেই বড়, এনা হচ্ছে মালিক, এনা থাকলে উপরের দিকে থাকবে, উপরের দিকে বাড়বে, কিন্তু এই তিনটা এনা হচ্ছে ছোট, একটা হচ্ছে ফ্লোরাইড, একটা হচ্ছে অক্সাইড, একটা হচ্ছে হাইড্রোক্সাইড, তাহলে এখানে দেখো ফ্লোরাইড দিয়ে যদি একটা লিখি, এই যে সোডিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড, তারপরে লিনাকে রুবি শেষে ফেলেছে, লিনাকে রুবি শেষে ফেলেছে, তাহলে এখানে যেন কি হবে, এনা দেখো দুইটার সংখ্যায় সমান আছে, তাহলে নিশ্চয়ই এটা উপরের দিকে বাড়ার দরকার ছিল, কিন্তু না, এটা নিচের দিকে বাড়বে, কেন, কারণ এই তিনটা এনা হচ্ছে আকারে ছোট, যার কারণে নিচের দিকে বাড়ে, তাহলে আশা করি এই তিনটা অ্যানায়নের ব্যতিক্রম গুলা মনে রাখতে পারবা। তাহলে এই গেল আমাদের দ্রাব্যতা, ঠিক আছে, দ্রাব্যতার ক্রম গুলা গেল।
দ্রাব্যতার ক্রম। এখন সিঙ্গেল যৌগ দিয়ে আমরা দ্রাব্যতা, এরপরে শিখবো যৌগ, কিছু যৌগ দিবে, যৌগ, ওদের দ্রাব্যতা হচ্ছে এমসিকিউ এর জন্য আমাদেরকে পারতে হবে, এবং সেইগুলোর আমরা এখন দ্রাব্যতা শিখবো। ঠিক আছে, এখন দেখো যৌগের দ্রাব্যতা। এখন আসো অদ্রবণীয় যারা, ঠিক আছে, তাহলে এখন আমরা দেখবো যৌগের দ্রাব্যতা। তাহলে এখন যারা হচ্ছে অদ্রবণীয়, অদ্রবণীয় সংখ্যায় কম, তাহলে যারা সংখ্যায় কম তাদেরকে আমরা শিখতে পারলে নিশ্চয়ই যারা দ্রবণীয় তারা আমরা শিখবো, তাদেরকে আমরা এমনিতে পারবো, ঠিক আছে, না শিখলেও পারবো। তাহলে এটা দ্রাব্যতার হচ্ছে পার্ট ওয়ান। তাহলে এখানে হচ্ছে পার্ট ওয়ানে হচ্ছে একটা পার্ট করে শিখবো, ঠিক আছে। তাহলে আশা করি যত এমসিকিউ এর যোগ্য আমাকে দিয়ে দিক আমি পারবো। দেখো এটা হচ্ছে সালফেট আছে, সালফেট আছে, ঠিক আছে, কার্বনেট আছে, বলে শালা আজ, শালা আজকাল, শালা আজকাল লেট, লেট আজকাল লেট বেরিয়ে পড়ে। তো শালা দিয়ে হচ্ছে সালফেট, আঁশ দিয়ে হচ্ছে আর, আঁশ দিয়ে হচ্ছে এজি সিলভার, ঠিক আছে, আঁশ দিয়ে হচ্ছে এজি, কাল দিয়ে হচ্ছে সি এ ক্যালসিয়াম, তারপরে লেড দিয়ে হচ্ছে লেড প্লাম্বাম, তারপরে বেরিয়াম, বেরিয়ে হচ্ছে বি এ বেরিলিয়াম, ঠিক আছে। এরপরেও কিছু অদ্রবণীয় আছে, কিছু অদ্রবণীয় আছে, তা যেন কি অদ্রবণীয় গুলো হচ্ছে কপার, কপার ব্রোমাইড, ঠিক আছে, মার্কলাইট, এই তিন হচ্ছে কি মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবা, মিথ্যা। তাহলে শালা দু একবার বললেই মনে পড়বে, দেখো শালা আজকাল লেট বেরিয়ে পড়ে, শালা আজকাল লেট বেরিয়ে পড়ে। তারপরে বাইকার্বনেট, বাইকার্বনেট কি কুজনি, দেখো কু, কুজনি কাল ফিরে এলো, কুজনি কাল ফিরে এলো, কি লিখলাম, কুজনি কাল ফিরে এলো। এখন ভাই এইটা কেন মনে রাখবো, দেখো কু দিয়ে হচ্ছে কপার, জনি দিয়ে হচ্ছে জিঙ্ক, কাল দিয়ে হচ্ছে কি ক্যালসিয়াম, এ তো পারোই, তারপরে ফিরে দিয়ে হচ্ছে ফেরাস, এলো দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম, আর মিথ্যা ধাতুর সকল বাইকার্বনেট, ধাতুর সকল বাইকার্বনেট, সকল হচ্ছে সরি কার্বনেট, বাইকার্বনেট না, কার্বনেট, সকল কার্বনেট হচ্ছে আমার অদ্রবণীয়। তারা কি, তারা সকলে হচ্ছে অদ্রবণীয়, ঠিক আছে। তাহলে মিথ্যা ধাতুর সকল কার্বনেট হচ্ছে অদ্রবণীয়, ঠিক আছে। এখন অদ্রবণীয় গুলো আমরা চিনলাম,
ঠিক আছে, অদ্রবণীয় গুলো আমরা চিনলাম। অদ্রবণীয় কারা? এইগুলা হচ্ছে সালফারের বাকি, এই যে সালফারের শালা, আঁচ, কাল, লেড বেরিয়ে পড়ে, এইগুলা বাদে যা আছে সবাই হচ্ছে দ্রবণীয়। তাহলে AgSO4, CaSO4, PbSO4, বেরিয়াম, BaSO4, এরা হচ্ছে অদ্রবণীয়। বাকি যারা সালফেট, সালফেটের যারা আছে সবাই দ্রবণীয়। তারপরে অদ্রবণীয়কে ব্রোমাইডের সকল যৌগ, ব্রোমিনের সকল যৌগ হচ্ছে দ্রবণীয়, একমাত্র কপার ব্রোমাইড এটা হচ্ছে অদ্রবণীয়। তারপরে বেরিয়াম হাইড্রোক্সাইড, বাকি সকল হাইড্রোক্সাইড দ্রবণীয়, বেরিয়াম হাইড্রোক্সাইড কি? অদ্রবণীয়। তারপরে কপার এবং সিলভার, কপার এবং মার্কারি, কপার এবং মার্কারি এর ক্লোরাইড, এর ক্লোরাইড হচ্ছে অদ্রবণীয়। বাকি যত ক্লোরাইড আছে সবগুলা হচ্ছে দ্রবণীয়। কার্বনেট, মিথ্যা ধাতুর কার্বনেট, মিথ্যা ধাতুর কার্বনেট, তার মানে যতগুলো মিথ্যা ধাতু আছে সবার কার্বনেট হচ্ছে অদ্রবণীয়। তারপরে দেখো কুজনি কাল ফিরে এলো, তাহলে এই এই পাঁচটা, কু হচ্ছে কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, ফেরাম, ফেরাস আর হচ্ছে অ্যালুমিনিয়াম, এই পাঁচজনের কার্বনেট হচ্ছে অদ্রবণীয়। বাকি যারা আছে সবাই হচ্ছে কি? দ্রবণীয়। এখন বাইকার্বনেটের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমামই হচ্ছে দ্রবণীয়। ঠিক আছে, ম্যাক্সিমাম কি? দ্রবণীয়। এখন ম্যাক্সিমাম দ্রবণীয় হওয়ার কারণে সমস্যাটা হয়েছে বাইকার্বনেট, বাইকার্বনকে আমি বললাম ভাই, ভাই, ভাই মজিদ, ভাই মজিদ কাল বাড়ি, বাংলায় তোমার সাহিত্য শিখছো না মজিদ দিয়ে, সেই মজিদ আর কি, হ্যাঁ, বাড়ি ফিরবে। তাহলে মজিদ কাল বাড়ি ফিরবে, এই মজিদের, মজিদ দিয়ে মনে রাখবা ম্যাগনেসিয়াম, কাল দিয়ে মনে রাখবা ক্যালসিয়াম, বাড়ি দিয়ে মনে রাখবা বেরিয়াম, আর ফিরবে দিয়ে মনে রাখবা ফেরাস। ঠিক আছে, এরা হচ্ছে, এরা হচ্ছে দ্রবণীয়। এইখানে একটু ঝামেলা আছে, এরা হচ্ছে দ্রবণীয়। কি বললাম? এরা হচ্ছে দ্রবণীয়। তাহলে এরা বাদে বাকি সবাই, এরা বাদে সবগুলা হচ্ছে অদ্রবণীয়, এরা বাদে বাকি সবাই হচ্ছে অদ্রবণীয়। তাহলে দ্রবণীয় কারা? মজিদ কাল বাড়ি ফিরবে, তোমরা এই সাহিত্য পড়ছো না, সেখানে হয়তো বা আনন্দ পাঠে শিখছো এই মজিদের গল্প। সেই মজিদ, তাহলে মজিদ কাল বাড়ি ফিরবে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, ফেরাস, এরা হচ্ছে দ্রবণীয়। বাকি সবাই অদ্রবণীয়। তাহলে আশা করি এই কয়েকটা মনে রাখতে পারলে তুমি যে কোনো MCকিউ আসলে পারবা। ঠিক আছে, দ্রবণীয়, অদ্রবণীয় কারা, যৌগের দ্রাব্যতা, সেগুলা পারবা। এরপরে আসো পার্ট 2। ঠিক আছে, যৌগের দ্রাব্যতা আরো কয়েকটা এক্সেপশন আছে, সেগুলো আমাদের জানতে হবে। যৌগের দ্রাব্যতা, ঠিক আছে, যৌগের দ্রাব্যতা, সেগুলো আমাদেরকে জানতে হবে। একটা ছক করতে পারি আমরা, ছক করে দেখব। এখন দেখো, আমরা একটা ছক করে আগে দেখি যে আমরা কোন কোন জিনিস শিখলাম। আচ্ছা, লবণ লিখলাম ছকের মধ্যে, তারপরে লিখলাম হচ্ছে অদ্রবণীয়, অদ্রবণীয়, অদ্রবণীয় যারা, তাহলে লবণগুলোর নাম দেখো, সালফেট 2 নম্বরে, নাইট্রেট 3 নম্বরে, আয়োডাইড 4 নম্বরে হচ্ছে ক্লোরাইড। এই ক্লাস শেষ, ঠিক আছে, আর 5-7 মিনিট লাগবে। ক্লোরাইড ও ব্রোমাইড, ও ব্রোমাইড, এবং 5 নম্বরে হচ্ছে কার্বনেট ও বাইকার্বনেট, কার্বনেট ও বাইকার্বনেট। এখন আমরা একটু দেখি যে কোন কোন জিনিসগুলো হচ্ছে আমরা শিখলাম আর বাদ দিলাম। দেখো, সালফেট, তাহলে আজ কাল, শালা আজকাল, লেট বেরিয়ে পড়ে, তো সবগুলো শিখছি আমরা, এরা হচ্ছে অদ্রবণীয়। বাকি যারা আছে সবাই হচ্ছে দ্রবণীয়। তাহলে আমরা আগের পার্ট 1-এ আমরা দেখছিলাম হচ্ছে কি তোমার যৌগের দ্রবণীয়তা, তাই না?
ওইখানে অদ্রবণীয় বলতে এই চারটাই, সালফেটের এই চারটাই শিখছিলাম। অদ্রবণীয়, এই যে শালা, আজ, কাল, লেট বেরিয়ে পড়ে। তারপরে দেখো এখানে নাইট্রেটের একটাই আছে, সে কে? প্লাম্বাম, PbNO3। এ হচ্ছে অদ্রবণীয়, ঠিক আছে। আয়োডাইডের আছে, আয়োডাইড হচ্ছে সিলভার আয়োডাইড, প্লাম্বাম, PbI2। তারপরে কপারের, যেটা আমরা টাইটেশনে ইউজ করি, টাইটেশনে ইউজ করি বা হচ্ছে আয়োড, টাইটেশন করার জন্য C2O I2 এটা ইউজ করি না। তাহলে এই যে এই তিনটা আয়োডাইড হচ্ছে অদ্রবণীয়। তারপরে ক্লোরাইড, ক্লোরাইড হচ্ছে কপার ক্লোরাইড এবং কপার ব্রোমাইড দেখছিলাম, হ্যাঁ। কপার ক্লোরাইড হচ্ছে একটা এক্সট্রা অ্যাড হইলো, তাহলে এইটাও একটু মনে রাখিও। তাহলে এইগুলা হচ্ছে অদ্রবণীয়, এটা হচ্ছে কি? অদ্রবণীয়। তারপরে এরপরে যদি আমরা দেখি ক্লোরাইডের মধ্যে মার্কারি ক্লোরাইড, মার্কারি ক্লোরাইড আর সিলভারে ক্লোরাইড, ঠিক আছে, সিলভারে ক্লোরাইড। তাহলে এই তিনটা ক্লোরাইড এটা হচ্ছে কি? অদ্রবণীয়। এরপরে আসো কার্বনেট, এরপরে আমরা আসি কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে বেরিয়াম কার্বনেট, ঠিক আছে। কিন্তু ফেরাসের দুইটাই, কার্বনেট, বাইকার্বনেট, দুইটাই হচ্ছে দ্রবণীয়। কিন্তু এই যে মৃৎক্ষার ধাতুর কার্বনেট, তারা কি আমরা দেখছিলাম? অদ্রবণীয়। তাহলে আশা করি এই ছকটা ছক করে দিলাম, ঠিক আছে। যেগুলো আগে শর্টকাটে লিখছিলাম এগুলো একবার সুন্দর করে ছক করে দিলাম। তাহলে এইটা আশা করি পারবা, ঠিক আছে। তাহলে যোগের দ্রবণীয়তা মানে দ্রাব্যতা আমরা দেখবো, তাহলে যারা অদ্রবণীয় মানে কম সংখ্যায় কম তাদেরকে আমরা শিখলে, যারা দ্রবণীয় তাদেরকে মনে রাখা কিন্তু সহজ হবে, ঠিক আছে। এরপরে লাস্ট, কয়েকটা মৌল হয়তো বা দেখাবো, তারপরে হচ্ছে আছে ক্লাস শেষ। হ্যাঁ, নামাজের টাইম হয়ে যাচ্ছে, 45-এ নামাজ নাকি? নামাজ তো মনে হয় 45-এ। আচ্ছা, আচ্ছা, আমরা যে দ্রাব্যতা শিখলাম, তাই না? এইবার যে জিনিসটা শিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, দ্রাব্যতার একটা পার্ট দ্রাবক। এখন এই যে মনে করো যে আমরা দ্রবণীয় করতেছি কার মাধ্যমে? একটা দ্রাবকের মধ্যে নিয়ে, তাই না? তো একটা দ্রাবকের মধ্যে নিয়ে তারপরে আমরা তাকে দ্রবণীয় করতেছি। তাহলে দ্রাবক হয় দুই ধরনের, পোলার যৌগগুলা, পোলার দ্রাবকে দ্রবণীয়, এটা আমরা জানি, লাইক, ডিজলভ, লাইক, তাই না? লাইক, ডিজলভ, লাইক, এটা আমরা শিখে আসছি। পোলার দ্রাবক, অপোলার দ্রাবক, এই যে এক্সাম্পল গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, জানতে হবে। তাহলে ভাইয়া পোলার দ্রাবক কোনটা? পোলার দ্রাবকের যে কমন একটা এক্সাম্পল সেটা হচ্ছে পানি, H2O, পানি। তারপরে পোলার দ্রাবকের কি আছে? তরল, NH, তরল অ্যামোনিয়া, NH3, ঠিক আছে। তারপরে পোলার দ্রাবকের মধ্যে আছে নাইট্রিক অ্যাসিড, নিজে একটা পোলার দ্রাবক। পোলার দ্রাবকের মধ্যে আর আছে তরল SO2, তরল SO2। তারপরে পোলার দ্রাবকের মধ্যে আর আছে তরল হাইড্রোহ্যালাইড, তরল হাইড্রোহ্যালাইড। এরা হচ্ছে পোলার দ্রাবক। এখন অপোলার দ্রাবক একবার দেখে রাখো, হ্যাঁ। এমসিকিউ কিন্তু প্রায় দিয়ে দেয়, এমসিকিউ প্রায় দিয়ে দেয়, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এইগুলো। তাহলে অপোলার দ্রাবক, অপোলার দ্রাবক কারা? CCl4। তারপরে অপোলার দ্রাবক কারা? বেনজিন, অপোলার দ্রাবক বেনজিন। আর কি আছে? অ্যাসিটোন, অপোলার দ্রাবকের মধ্যে আর আছে এসিটোন। আর কি আছে? প্রোপানন, প্রোপানন, প্রোপানন। আর কি আছে?
কেরোসিন। অপোলার দ্রাবকের মধ্যে আর আছে কেরোসিন। তারপরে অপোলার দ্রাবকে আর আছে পেট্রোল। পেট্রোল আর হেপটেন। পেট্রোল, হেপটেন। আরেকবার বলি, অপোলার দ্রাবক হচ্ছে CCl4, বেনজিন, অ্যাসিটন। অ্যাসিটনটা হচ্ছে সবচেয়ে কমন অপোলার দ্রাবক। প্রোপানন বা প্রোপানন, এর আরেক নাম হচ্ছে প্রোপানন। তারপরে কেরোসিন, পেট্রোল, কেরোসিন, পেট্রোল, হেপটেন। তাহলে কি কি? CCl4, বেনজিন, অ্যাসিটন, কেরোসিন, পেট্রোল, হেপটেন। এরা হচ্ছে অপোলার দ্রাবক। তাহলে এদের মধ্যে হচ্ছে অপোলার যৌগ, অপোলার যৌগ দ্রবণীয় হবে। আর পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবণীয় হবে। পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবণীয় হবে। দ্রবণীয় হবে। পোলার যৌগ দ্রবণীয় হবে। ঠিক আছে? তাহলে আশা করি এই দ্রাবকটা আমরা দেখলাম। তাহলে এইখান থেকে যে কোনো MCQ দিলে আমরা আশা করি পারবো। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখবো